দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি কোনোদিন আপনার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবো না। আমাকে ছেড়ে দেন, আমার কষ্ট হচ্ছে। গলাকাটা মুরগির মতন আরো ছটফট করতে করতে সেন্সলেস হয়ে যায়। এদিকে আরহাম হাত থেকে বেলটা নিচে ফেলে দিয়ে বিছানায় বসে নিজের মাথার চুল খামচে ধরে বলে, তোর সাহস কি করে হয় আমাকে ফাঁসিয়ে বিয়ে করার? আমার বাবা মাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করলেই তুই এই বাড়িতে রাজরানী হয়ে থাকবি? তোর মতো রাস্তার মেয়েকে আমি আব্রাহাম কখনো তোকে স্ত্রীর অধিকার দিব না, তোকে ক্ষমা করব না। তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। মুখে পানি পড়ায় ধড়ফড় করে উঠে বসে আরু। মুখের পানি মুছে সামনে তাকিয়ে দেখে আরহাম ভাই দাঁড়িয়ে আছে, তার হাতে পানির জগ। তার মানে সেই আরুর মুখে পানি ঢেলেছে। আমাকে তার দিকে তাকাতে দেখে আব্রাহাম বলে ওঠে, কিরে ফকিন্নি, বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছিস? তাহলে বাড়ির কাজগুলো সব করবে কে? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার ভয় মুখটা শুকিয়ে গেল। আমি কোনো রকম উঠে বসে বলি, আমি এক্ষুনি যাচ্ছি। উঠে বসতে গিয়ে পায়ে আর পিঠে ব্যথা অনুভব করলাম। কাল রাতে বাড়ির জন্য পুরো শরীরটা বিষ ব্যথায় জর্জরিত। আমি আরু, আমি এতিম। আমার বাবা মা আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমাকে কুড়িয়ে আনে। তারাই আমাকে তাদের বাড়িতে এনে লালন পালন করে। আর এবারই বড় ছেলে আব্রাহাম খান, সে একজন ভার্সিটির প্রফেসর। গম্ভীর মুখে। আমি খুব কম সময়ে হাসি দেখেছি। শান্ত মেজাজে কিভাবে পাশ দিতে হয় সে ব্যাপারে সে এক্সপার্ট। আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর বাড়িতে আসতেই বড়মা আমাকে তার রুমে ডাকে। আমি বড়মার রুমে যেতেই আমাকে বড়মা একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলল, আরু, এই শাড়িটা পরে আয় তো মা। কেন বড়মা? এখন কেন শাড়ি পরবো? আমার অনেক গরম লাগছে, আমি গোসল করবো তো। গোসল করবি তো কর, আমি মানা করেছি কি? গোসল শেষে শাড়িটা পরে আয়। কেন? আরু, দিন দিন তুই আমার মুখের উপর কথা বলা শুরু করেছিস। তোকে শাড়ি পরতে বলেছি, শাড়ি পরবি। আর কোনো কথা শুনতে চাই না। গম্ভীর গলায় কথাগুলো বলেন আশা বেগম আরুকে। এদিকে আশা বেগমের কথা শুনে আরুর চোখে পানি টলমল করছে। সে মাথা নিচু করে আস্তে আস্তে রুম থেকে নিজের রুমে ফিরে যায়। এ বাড়িতে বড় মা আর বড় বাবা ছাড়া কেউ আমাকে পছন্দ করে না। ছোট মা তো দেখলেই নাক সিটকে মনে হয় আমি কোনো নোংরা আবর্জনা, তাই আমাকে সবসময় দূর দূর করে। আচ্ছা, আমার বাবা মাকে আমার দেখার অনেক ইচ্ছা। সবার বাবা মা আছে, আমার কেন নেই? আমার বাবা মার কি আমার কথা একবারও মনে হয় না? আমি তো জানি মায়েরা সন্তানের জন্য সব করতে পারে, তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল? নিজের রুমে গিয়ে ঢুকে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আমার এই বেহায়া চোখে মনে হয় সাগর আছে। এত পানি পড়ে, তাও এই চোখের পানি ফুরায় না। গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে চুলগুলোকে খোপা করে বড় মার রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ আব্রাহাম ভাইয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাই মেঝেতে। এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চোখ নাই নাকি তোর? দেখে চলতে পারিস না? বলেই চলে গেল সেই। আমি উঠে দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। এই মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, আর আমি তাকে দু চোখ ভরে দেখি। বড়মা রুমে যেতেই বড়মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসিয়ে বললেন, আরু মা, আমাদের উপর কি তোর ভরসা আছে? আরও অবাক হয়ে তাকিয়ে আছে। এই দুজন মানুষের জন্যই তো আজ ও এই পৃথিবীতে বেঁচে আছে। সে বলেই, বড়মা বড় বাবা, তোমরা না থাকলে কি আর আমি এই পৃথিবীতে থাকতাম? তোমরা আছো বলেই আমি আছি। আর তোমাদের ভরসা করব না তো কাকে ভরসা করব বলো? আমি জানি তোমরা আমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটা আমার ভালোর জন্য। আমার আস্থা আছে তোমাদের উপরে। আরুর কথা শুনে আরহামের মা বাবার মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। তারা আরুকে বলে, আরু মা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? কথাটা শুনে আমার মনে হয় আর মস্তিষ্কে আব্রাহাম ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে। আমি বড় মা বড় বাবার দিকে তাকিয়ে বলি, না, আমার তেমন কেউ নেই। আর থাকলে তো তোমাদের জানাতাম, তাই না? আচ্ছা, তোমরা এসব কথা কেন বলছো? আমার কথা শুনি বড় বাবা আর বড় মা দুজন দুজনের চোখের ইশারায় কথা বলছে। আমি তাদের মুখ চাওয়াচাই করছি। কিছুক্ষণ পর বড় বাবা বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আরু বলে, কি সিদ্ধান্ত বড় বাবা? আমি তোর আর আব্রাহামের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
বড় বাবার কথা শুনে আমার বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে যায়। আব্রাহাম আর আমার বিয়ের কথাটা মস্তিষ্কে আসতেই আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে। যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে আমাকে সবসময় কটু কথা শোনাতে পছন্দ করে, যে মানুষটা আমাকে পছন্দ করে না, সে আমাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে গেছে। আমি ফাঁকা ঢোক গিললাম, বললাম, বড় বাবা কি সব বলছো তুমি? আমার আর বড় ভাইয়ের বিয়ে? ঠিক বলেছি আমি। কেন, তোর কোনো আপত্তি আছে কি? আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। বড় মা বলে, শোন আরু, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য। বিশ্বাস রাখ, এতে তোর ভালোই হবে মা। আমি শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শুনতে। আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমরা যা করবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এরপরে এশার নামাজের পর আমার আর আব্রাহাম ভাইয়ের বিয়ে হয়। গরম পানি করতে দিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ করে গালে চড় পড়ায় আমি চমকে উঠে সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাই দাঁড়িয়ে আছে আমার দিকে রাগী দৃষ্টিতে। তার এভাবে তাকানো দেখে আমার ভেতরে ভয় ঢুকে যায়। এখন আবার কি বলবে আমাকে? আমার এসব ভাবনার মাঝে আব্রাহাম ভাই বলে ওঠে, তোকে কখন বলেছি আমার জন্য নাস্তা রেডি করতে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? তার এমন শান্ত সুরে কথা শুনে আমার বুকের ভিতর ধুকপুক করে লাফাচ্ছে। আমি বললাম, আমি এখনই আপনার নাস্তা রেডি করছি। আসলে কফি করার জন্য গরম পানি করছিলাম, তার জন্য আবার দেরি। আপনি বসেন, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। কথাটা শুনেই আব্রাহাম রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে। তাড়াতাড়ি করে আব্রাহাম ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসবো, তখন সে পিছন থেকে বলে, আমাকে কি তোর ভিখারি মনে হয়? মানুষ কুকুর বিড়ালকেও খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা জলজ্যান্ত মানুষ। আমাকে কি তোর চোখে পড়ে না? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি ভয় ভয় বললাম, আমি দুঃখিত, আমাকে মাফ করে দেন। আমি এরপর থেকে এমন করব না বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে এক মনেই খেয়ে চলেছে। আমি যে তার পাশে দাঁড়িয়ে আছি, একবার তো জিজ্ঞেস করতে পারে আমি খেয়েছি কিনা। মনে মনে কথাগুলো ভাবছিলাম, কখন যে তার খাওয়া হয়ে গেছে টের পাইনি। বড় মার ডাকে আমার ঘোর কাটে। কি রে আরু, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর নাস্তা করবি কখন? অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বড় মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, করে নিচ্ছি, তোমরা নাস্তা করছো? হুম, আমাদের সবার নাস্তা করা শেষ, শুধু তুই বাকি। তাড়াতাড়ি খেয়ে নে। দুপুর 1টা বাজে। দুপুর খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি। যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে। আমার শরীর আর চলছে না। কাল রাতে মারের ব্যথায় আমার পুরো শরীর ব্যথা করছে। কোন রকম গোসল দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে জ্বর আসছে, কেমন যেন ঠান্ডা লাগছে। দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়েছে খাওয়ার জন্য। কিন্তু আরুকে দেখতে না পেয়ে আশা বেগম বলে, কি হলো, আরু আসেনি এখনো খেতে? আশা বেগমের কথা শুনে আশা বেগমের যা মিমি বেগম মুখ বাঁকিয়ে বলে, ও আসেনি তো কি হয়েছে? ওর জন্য কি আমরা না খেয়ে বসে থাকবো নাকি এখন? আমি কখন বললাম আরু না এলে আমরা খেতে পারবো না? বলনি তাহলে অপেক্ষা করছো কেন ওই মেয়ের জন্য? বলেই তিনি খাওয়া শুরু করে। সবাই খাওয়া শুরু করে। আশা বেগমের মনটা কেমন করে আরুর জন্য। তিনি খাওয়া শেষ করে আরুর খাবার প্লেট সাজিয়ে নিয়ে আরু রুমে এসে দেখে আরু বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে। আরুকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে খাবারটা টেবিলের ওপর রেখে আরুর পাশে বসে মাথায় হাত দিতেই চমকে ওঠে। ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে বাটিতে পানি আর একটা রুমাল ভিজিয়ে আরুর কপালে রাখে। তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায়। এভাবে জ্বরপট্টি আর ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে আরুর জ্বর কমতে শুরু করে। রাত 8টা বাজে। আরু বিছানায় শুয়ে কাতরাচ্ছে ব্যথায়। মাথা প্রচণ্ড ব্যথা করছে। তার এ সময় মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না। তার মাথায় হাত বুলিয়ে দিত। তার কি খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে খাওয়াতো। তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এসব কথা ভাবার সময় বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। এসব ভাবনা যে কখনো পূরণ হবে না। তার মা বাবা যে নেই, সে যে এতিম, কথাগুলো মনে হতেই সে ডুকরে কেঁদে ওঠে। কেন যে আর 5টা স্বাভাবিক মানুষের মতন তার জীবন হলো না? এ পৃথিবীতে এতিমদের টিকে থাকা যে খুবই মুশকিল। রাতে খাবার টেবিলে সবাই বসে আছে, সাথে আরও আছে। সে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আরু ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে।
তার ওঠা দেখে আশা বেগম বলে, কি হয়েছে? খাওয়া শেষ না করে উঠলি কেন? আমার খেতে ইচ্ছে করছে না। আরুর কথা শুনে আশা বেগম বলে। কি খাবি বল, আমি বানিয়ে আনছি। আরু সবার দিকে তাকিয়ে বলে। আমি কিছু খাবো না, কিছু বানাতে হবে না, তুমি খাও, আমি ঘুমাবো। কথাটা বলেই ওইখান থেকে রুমে যেতেই পেছন থেকে ছোট মা বলে, ঢং দেখে বাঁচি না। সারাদিন ঘুমিয়েও নাকি তার ঘুম আর ফুরায় না। যত সব ন্যাকামি। কথা শুনে আরু পেছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত 12টা বাজে। আরু বসে বসে পড়ছে। জ্বর কিছুটা ছুটেছে, তাই বই নিয়ে পড়তে বসেছে। অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হবে না সে, নিজে যা পড়বে তাই। অযথা ওর পেছনে কে এত টাকা খরচ করবে? তাই মন দিয়ে পড়ছে সে। পড়তে পড়তে রাত 2টা বেজে গেছে কখন সে বুঝতেই পারেনি। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে সে। সে এত সুন্দর না দেখতে, উজ্জ্বল শ্যামলা। তার চোখগুলো ছোট ছোট, মাথার চুলগুলো বেশি বড়ও না, কোমর পর্যন্ত। মুখে ব্রণের দাগ। তার মতন অসুন্দর মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে? সে মনে মনে বলে। যদি পারতাম তবে তোমাকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখতাম, যেন অন্য কারো দৃষ্টি না পড়ে। তোমায় হারানোর ভয়ে পাষাণ হতাম, বেঁধে রাখতাম তোমায় ভালোবাসার শেকল মেনে। অভিমান হলেও তুমি আমাকে ছেড়ে যেতে না পারো। ঘুম থেকে উঠে সকাল সকাল রান্নাঘরে উপস্থিত আরও। সবার পছন্দ মতন রান্না করছে। কয়েক পদের রান্না। সব রান্না শেষ করতে করতে 8টা বেজে যায়। সব টেবিলে সাজিয়ে রেখে নিজের রুমে যায় আরু। আরু রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয় বাড়ি থেকে। তার কিছু বই কেনা বাকি অ্যাডমিশনের জন্য। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছে না সে, তাই তাড়াতাড়ি হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই তার সামনে আসিফ বাইক থামায়। সাথে সাথে আরও চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে আসিফ দাঁত কেলিয়ে হাসছে। এদিকে আরুর ভয়ে বুক ধড়ফড় করছে। বাইক থেকে নেমে আরুর সামনে দাঁড়িয়ে আসিফ আরুর মাথায় গাঁটটা মেরে বলে। কিরে পচা আলু, এদিকে কোথায় যাস? আরু নিজের মাথায় হাত বুলিয়ে বলে। তোকে কেন বলবো কোথায় যাব? আমাকে বলবি না তো কাকে বলবি? আরু মুখ ফুলিয়ে বলে। তুই পরীক্ষা শেষে আমাকে রেখে কেন চলে গিয়েছিলি, কেন সেটা বল আগে। আসিফ মাথা চুলকে বলে। আসলে 3 নম্বর জিএফ এর সাথে দেখা করতে গিয়েছিলাম। আসিফের কথা শুনে আরও অবাক হয় না। সে জানে এ ছেলে কেমন। তারা একসাথে 12 বছর থেকে আছে। একে অপরকে এরা খুব ভালো করেই জানে। অনেক সময় একসাথে থাকার জন্য দুই পরিবারের সম্পর্ক ভালো আছে। আরও আসিফের বাইকে বসে বলে। এই চল মার্কেটে, আমার কিছু বই কেনা প্রয়োজন। আসিফ আরুর কথা মতন বাইক স্টার্ট দিয়ে মার্কেটের দিকে রওনা হয়। বই কেনা শেষ হতেই আসিফের বোন মায়াকে পড়াতে যায় আরু। মায়া এবার ক্লাস 5-এ পড়ে। আরু মায়াকে অনেক দিন থেকেই পড়ায়। মায়া আরুকে অনেক ভালোবাসে। আরুও মায়াকে ভালোবাসে ছোট বোনের মতো। মায়াকে পড়ানো শেষ হতেই আরু উঠে দাঁড়ায়। তখনই সেখানে প্রবেশ করে আসিফ আর আসিফের মা। আসিফের মা আরুকে উদ্দেশ্য করে বললেন। আরে দাঁড়িয়ে কেন আছিস, বস। আরু বলে। না গো আন্টি, আমাকে যেতে হবে, বাসায় কাজ আছে তো। কাজ পরেও করা যাবে। তুই আজ দুপুরে এখানে খাবি। আমি তোর পছন্দের কালাভুনা করেছি। আসিফ তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। শুধু কি ওর জন্যই কালাভুনা করেছো, আমাদের জন্য করনি? আসিফের কথা শুনে আসিফের মা মুচকি হেসে বলে। তুই তো প্রায় কালাভুনা খাস, আজ ওর জন্য বানিয়েছি। এটা কিন্তু ঠিক না মা। কি ঠিক না? আমি আরুর ভাগ থেকে খাবো, আরও আমাকে দিবি না? ছোট বাচ্চার মতন মুখ করে আরুর কাছে আবদার করে আসিফ। আরু আসিফের মুখের এক্সপ্রেশন দেখে হেসে দেয়। আরু হাসতে হাসতে বলে। তোকে কেন আমার ভাগেরটা দিব না? কি, তুই আমাকে দিবি না? না দিব না, আমি একাই খাবো। আমি দোয়া করলাম আমাকে রেখে খেলে তোর পেট খারাপ হবে। আসিফের কথা শুনে সবাই হেসে দেয়। লম্বায় 5 ফিট 11 আসিফ। স্বাস্থ্য মোটামুটি আছে। দেখতে অনেক সুদর্শন পুরুষ। কোলগাল মায়াবী চেহারায় মায়া ভরপুর। ওহি জীবন, তোমার কাছে আমার এক আকাশ সমান অভিযোগ। রাস্তার এক পাশে আব্রাহাম এক মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এদিকে বাড়ি ফেরার সময় কয়েক সেকেন্ড তাদের উপর আমার চোখ পড়ে। দুজনকে একসাথে দেখে আমার বুকের হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে গেছে। বুকের ভেতর কেমন হাঁসফাঁস করছে। মনে মনে বিড়বিড় করে বলে উঠি, নারী তার শখের পুরুষের পাশে 1000 বছরের পুরানো প্রেমিকার নাম সহ্য করতে পারে না। আর আমি কিভাবে তোমার বর্তমান প্রেমিকাকে সহ্য করব? রাত 8টা বাজে। সবাই ড্রয়িং রুমে উপস্থিত। বাড়ির মেয়ের বিয়ে, তাই সবাই শপিং এর লিস্ট করতে ব্যস্ত। আরহামের বোন মাহির বিয়ে।
আরহাম আর মাহিম লিস্টে নাম লিখছে, কাকে কাকে বিয়েতে ইনভাইট করবে তাদের নামগুলো আরহামের বাবা বলে দিচ্ছেন। আরু আর আরহামের বিয়ে আরু, আরহাম আর আরহামের বাবা মা ছাড়া আর কেউই জানে না। তারা মূলত এখন এই বিয়ের ব্যাপারে কিছুই জানাতে চায় না কাউকে। আরু দাঁড়িয়ে থেকে সবার কাজ দেখছে। তার দৃষ্টি আরহামের ওপর পড়তেই মনে মনে বলে, এত কিছু পাওয়ার দুনিয়ায় আপনাকে পাওয়া এত কঠিন কেন? নিজের রুমে বসে পড়ছে আরু। বাড়ি সম্পূর্ণ ফাঁকা। বাড়ির সবাই মাহির বিয়ের জন্য শপিংয়ে গেছে। আরও চুপচাপ সব শুধু দেখেই যাচ্ছে। কয়েকদিন ধরে অসুস্থ, কিন্তু খোঁজ নেওয়ার কেউই নেই। কয়েকদিন ধরে মায়াকে পড়াতে যায়নি আরু। মনোযোগ দিয়ে পড়ছে আরু। হঠাৎ করে ফোন বেজে উঠতেই চমকে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে আসিফ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কি রে পচা আলু, মরে টরে গেছিস নাকি? আসিফের কথা শুনে আরু মুচকি হেসে বলে, দোস্ত, মইরা গেছি, আমার 40 খাইতে আয়। আরুর কথা শুনে আসিফ বলে, আগে দাওয়াত দিবি না? আমি তো দুপুরের খাবার খেয়ে ফেলেছি। এখন তোর 40টা খাওয়ার জন্য পেটে জায়গা নেই। কট। আসিফের কথা শুনে আরু বলে, আমার 40 খাওয়ার খুব শখ না তোর? আসিফ বলে। হুম, কি হয়েছে তোর? আরু অবাক হয়ে বলে, কি হবে আমার? তাহলে পড়াতে আসছিস না যে? আমি একটু অসুস্থতায় পড়াতেই যাচ্ছি না। আরুর কথা শুনে আসিফ চিন্তিত হয়ে পড়ে। সে বলে ওঠে, তুই এখনই রেডি হ, আমি আসছি, এখনই ডাক্তারের কাছে যাব। আরু বলে। আরে এত হাইপার হচ্ছিস কেন? আসিফ বলে, আমি কেন হাইপার হচ্ছি তোকে বুঝতে হবে না। তুই রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়া। আমি আর কোনো কথা শুনতে চাই না। আরু বুঝতে পারে এর কথা না শুনলে পাগলা খেপে যাবে। তাই সে রেডি হতে শুরু করে। এমনিতেও তাকে ডাক্তারের কাছে যেতে হতো। তাই আর দেরি না করে রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়ায়। বাড়ির সামনে দাঁড়ানো মাত্রই আসিফ বাইক নিয়ে হাজির হয়। আরুর মুখের দিকে তাকিয়ে বলে, কি এমন ভাবিস? হ্যাঁ, চোখ তো খাদে ঢুকে যায়। আসিফের কথা শুনে আরও একটা মলিন হাসি দেয়। আসিফ আরু আর আরহামের বিয়ের কথা জানে। যখন শুনে আরুর বিয়ে, তাও আরহামের সাথে, তখন প্রচুর রেগে গিয়েছিল সে। কারণ সে তো সবই জানে আরহাম তারুকে দেখতে পারে না। আর তাকে বিয়ে করে সুখে সংসার করবে তা ভাবা আর এক হাঁটু পানিতে ডুবে মরা একই ব্যাপার। ডাক্তারের চেম্বারে আরু আর আসিফ বসেন। ডাক্তার আরু সব সমস্যা শুনে কিছু টেস্ট করতে দেন। টেস্টের রিপোর্ট দেখে তিনি ওষুধ লিখে দিবেন। সব টেস্ট করে আরু আর আসিফ মার্কেটে যায়। আসিফ শপিং করবে, তাই সাথে আরুকেও নিয়ে গেছে। আরু চোখ একটা কালো রঙের শাড়ির দিকে, সেটা খেয়াল করে আসিফ। সে কিছু না বলে আরুকে নিয়ে অন্য দোকানে যায়। কয়েক মিনিট বাদে আসিফ আরুকে বলে, আরু, তুই একটু দাঁড়া, আমি আসছি। কোথায় যাবি? আরে সামনেই, এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি ফোন করেই আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। ওকে, তুই থাক। বলে সেখান থেকে এসে আরুর যে শাড়িটা পছন্দ হয়েছে সেই শাড়ির দোকানে যাই। সেই কালো রঙের শাড়িটা হাতে নিতেই কেউ একজন ওর সাইড থেকে টেনে ধরে। আসিফ বলে ওঠে, আরে কে? ওপাশ হতে একটা মায়াবী মুখ ভেসে ওঠে। সেই মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আছে আসিফ। মেয়েটার কথা শুনে বলে, কি? মেয়েটা বলে ওঠে। আমি এই শাড়িটা নিব। আসিফ বলে। আরে এই শাড়িটা আমি নিয়েছি, আগে আমি নিব। মেয়েটা আসিফের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে কাউকে বলে। ভাইয়া দেখো, আমি এই শাড়িটা নেব, কিন্তু এই ভাইয়াটা দিচ্ছে না। মেয়েটার কথা শুনে তার ভাইয়া আসিফের সামনে দাঁড়াতেই আসিফ অবাক হয়ে তাকিয়ে থাকে। কারণ মেয়েটার ভাইয়া আর কেউই না, আরহাম। আরহাম আসিফকে দেখে অবাক হয়ে বলে। আরে আসিফ, তুমি? আসিফ বলে। হুম ভাইয়া, আমি। মেয়েটা আবার আরহামকে বলে। ভাইয়া, আমি এই শাড়িটা নিব। আসিফ ভ্রু কুঁচকে বলে। ভাইয়া, এই মেয়েটা কে? এ আমার খালাতো বোন আহি। আসিফ আহির নাম শুনে মনে মনে আহি নামটা বিড়বিড় করে। আরহাম বলে। তা একাই আসছো নাকি? আরহামের কথা শুনে আসিফ বলে। না ভাইয়া, আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি। আসিফের কথা শুনে আরহাম মুচকি হেসে বলে। ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? আসিফ মুচকি হেসে বলে। কি যে বলেন ভাইয়া? তার শাড়ি কি সেই ফ্রেন্ডের জন্য নাকি? হুম, থাকেন ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। তাকে একা রেখে আসছে। বলেই আরহামকে আর কথা বলার সুযোগ না দিয়ে শাড়িটা নিয়ে কাউন্টারে যায়। এদিকে আহি মুখটা কাদো কাদো করে বলে। ওইটা আমার পছন্দের শাড়ি ছিল। আরহাম আহিকে বলে। তুমি আরেকটা নাও, ওটা তো আসিফ নিয়ে গেল। আহি আরহামকে বলে। আচ্ছা, চলো অন্য দোকানে। অন্য দোকানে গিয়ে আরহামের ফ্রেন্ড রাইমার সাথে দেখা হয়। তাই আরহাম তাকে শপিং করাতে শুরু করে। রাইমা আর আরহামকে দেখে আরও থমকে যায়।
আসিফ আসছে না দেখে আরও এদিকে তাকে খুঁজতে এসেছিল, কিন্তু এসে এমন কিছু দেখবে তা তার কল্পনার বাইরে। আরহাম আর রাইমাকে দেখে আরুর বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। সে সহ্য করতে পারছে না, সে বিড়বিড় করে বলে ওঠে। মৃত্যু আসুক, তবুও কিন্তু কারোর প্রতি মায়া না আসুক। কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মাঝেও এক ধরনের দুর্বলতা আছে। হঠাৎ করে নিজেকে অসহায় মনে হওয়া, প্রিয় মানুষটাকে মনে করে কেঁদে ফেলা, তাকে একটু দেখার ইচ্ছা থাকলেও দেখতে না পারা, সত্যি অনেক কষ্ট সেটা। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। বরপক্ষ এসেছে কনেকে হলুদ পরাতে। চারিদিকে গান বাজনা হই হুল্লোড় ভেসে আসছে। সবাই যে যার মতন ব্যস্ত। কেউ কনেকে হলুদ পরাতে, আবার কেউ নাচ গান করতে, কেউ কেউ খেতে ব্যস্ত, কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। হলুদের অনুষ্ঠানে সবাই উপস্থিত, শুধু আরু বাদে। আরহাম আগেই জানিয়ে দিয়েছে আরু যেন অনুষ্ঠানে না আসে। আরহামের ওপর দিয়ে আর আরহামের বাবা মা আর কিছুই বলেনি। যেখানে আরু আরহামের বউ, আরহাম যেহেতু চায় না সে অনুষ্ঠানে আসুক, সেখানে তারা কি বলবে? আরহামের কথা শুনে আরুর মনটা কিছুটা খারাপ হয়, আবার ভাবে ভালোই হলো, এত হই হুল্লোড়ের মধ্যে থাকা লাগবে না। এমনিতেও কয়েকদিন ধরে অসুস্থ, সে কারণে রিপোর্ট নিতে যাওয়া হয়নি তার। সে হসপিটাল থেকে ফোন আসে রিপোর্ট নেওয়ার জন্য। আজ অনেক শরীর খারাপ করেছে। বিছানা থেকে উঠে বসে। বিছানা থেকে উঠে বসতেই যেন সে হাঁপিয়ে গিয়েছিল, তার সাথে মাথাটা ঘোরাচ্ছে। ফোনটা হাতে নিয়ে আসিফের নাম্বারে কল দেয় সে। এদিকে আসিফরা মাহির গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে। আব্রাহামরা আসিফদের ইনভাইট করেছে বিয়েতে। আসিফ এ বাড়িতে আসার পর থেকে আরুকে খুঁজে চলে। কোথাও আরুকে না পেয়ে আসিফ আরহামকে আরুর কথা জিজ্ঞাসা করে। আরুর কথা জিজ্ঞাসা করায় আরহামের মুখে বিরক্তি এসে ভর করে। সে জানায়, জানি না কোথায় আছে, তুমি খুঁজে বের করো। আসিফ আব্রাহামের কথা শুনে মনে মনে বলে, শালা তুই জানবি না তো কে জানবে? তোর বউ কোথায়? আমি বদদুয়া দিলাম তোর বউ তোরে রেখে চলে যাবে। সেটা ভাবার সময় আসিফের ফোন বেজে উঠল। ফোনটা সামনে এনে দেখলো আরু কল দিচ্ছে। সে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে দুর্বল কণ্ঠে আরু বলল। আসিফ, আরুর মুখে নিজের নামটা শুনে কিছুটা অবাক হলো সে, কারণ আরু খুব কম তাকে নাম ধরে ডাকে। ও সবসময় ভাই বলে, তাই সে বলে, কি হয়েছে তোর আরু? ঠিক আছিস তো তুই? তোর কণ্ঠস্বর এমন কেন, কি হয়েছে বলতো? উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতেই থাকে আরুকে। আর আরু বলে, তুই কোথায় আছিস? আমি তো তোর বাসায়। আজ রিপোর্ট নিতেই যাওয়ার কথা ছিল। আরুর কথা শুনে আসিফের মনে পড়ল রিপোর্টের কথা। সে ভুলে গিয়েছিল, তাই সে আরুকে বলল, তুই রেডি হয়ে নিচে আয়, তারপর রিপোর্ট নিতে যাব। ওকে, আমি আসছি। কালো রঙের থ্রি পিস পরে কালো রঙের হিজাব পরে নিচে নামতেই সবার নজর আরুর ওপর পড়ে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙে কালো রঙের থ্রি পিস পরায় তার গায়ের রং এবং আরো উজ্জ্বল হয়ে উঠেছে। মাহির শ্বশুরবাড়ির প্রায় সকল ছেলে আরুর ওপর ক্রাশ খাইছে। এদিকে আব্রাহাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে আছে। তার রাগে গা জ্বলছে। আরুকে বারণ করার পরও কেন সে অনুষ্ঠানে এসেছে? সে আরুর দিকে এগিয়ে যাওয়ার আগেই আসিফ গিয়ে আরুর হাত ধরে হাঁটা শুরু করে। আব্রাহাম আরো রেগে যায়। সে কিছু না বলে ওখান থেকে রুমে যায়। রাত ৮টা। আরু আর আসিফ ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার একবার রিপোর্ট দেখছে তো একবার আরুকে দেখছেন। এদিকে আরু আর আসিফ ডাক্তারের দিকে তাকিয়ে আছে। আরুর অনেক ভয় করছে। রিপোর্টে কি আসবে না আসবে? আসিফ বলে ওঠে। আন্টি কিছু তো বলো, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। আসিফের কথা শুনে ডাক্তার আফরোজা হেসে ওঠে। এই ছেলেটা বড্ড অধৈর্য। তার ফুফু আফরোজা গাইনি ডাক্তার, তাই তার চেম্বারে আরুকে নিয়ে এসেছে। আফরোজা বেগম আগে থেকেই আরুকে চেনেন, তাই আরুর সব সমস্যার কথা শুনে আফরোজা বেগম আরুর কিছু টেস্ট করতে দেন। আরুর টেস্টের রিপোর্ট দেখে তার মাথা ঘুরছে। এ ছোট মেয়েটা এত শক্ত আছে কিভাবে? তার কি কষ্ট হয় না? সে আরুকে বলে। এত অনিয়ম কেন শরীরের প্রতি? আসিফ বলে। এই পচা আলু তো পচা আলু, ও আর ভালো আলু হবে না। রাগে গজগজ করতে করতে আসিফ বলে ওঠে। আসিফকে এভাবে রেগে যেতে দেখে আফরোজা বেগম বলে। আরে আসিফ, শান্ত হয়ে বস, আমার কথা শোন। আর আরও দেখো, প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তাই বলে কি তারা নিজের প্রতি অনিয়ম করে? তোমার যে মাথা ঘুরাচ্ছে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছো, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না। শোনো বাবা, সব কিছুতেই অনিয়ম ঠিক না। তোমার এই অনিয়ম করে খাবার খাওয়ার জন্য তোমার খাদ্যনালী চিকন হয়ে গেছে। তার জন্য তুমি কিছু খেলে তোমার মনে হবে তোমার গলায় আটকে আসছে। তোমার খাবার খেলে পেট ব্যথা করবে।
আর তোমার শরীরে রক্ত কম, আবার বিপি লো। এখন থেকে ঠিকমতো খাবার খাবে, ঘুমাবে ঠিকমতো। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো ঠিকমতো খাবে। আর 1 মাস পর আবার আসবে, ওকে? আর প্রতিদিন স্যালাইন খাবা। এতে তোমার বিপি ঠিক থাকবে আর মাথাও ঘুরাবে না। আসিফ আর আরু এতক্ষণ মনোযোগী হয়ে আফরোজা বেগমের কথাগুলো শুনছিল। আসিফ বলে ওঠে, আমি এবার থেকে একটা টাইট দিব। ও কেন এত অনিয়ম করে নিজের প্রতি সেটা দেখব। এবার থেকে খাবার না খেলে পিটুনি দিব আমি। আসিফের কথা শুনে আরু আর আফরোজা বেগম হাসতে শুরু করে। আফরোজা বেগমের চেম্বার থেকে আরু আর আসিফ বের হয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। আরু আর আসিফ পাশাপাশি বসা। আসিফ বলে, আব্রাহাম কিছু বলেছে যার জন্য হলুদে আসিসনি? আরু করুণ কণ্ঠে বলে, কি করব বল, আমার মতো এতিমদের কি তাদের মতো বড়লোকদের সাথে যায় বল? আমি তাদের বাড়িতে আশ্রিতা। আসিফ বলে। তুই আশ্রিতা কেন হবি? তুই তো ওই বাড়ির বউ। আসিফের কথা শুনে আরু বলে, আমি এমন একজনকে ভালোবাসি যার না আছে আমাকে হারানোর ভয়, আর না আছে আমাকে পাওয়ার ইচ্ছে। তাহলে বল, আমি কি করে ওই মানুষটার থেকে নিজের অধিকার পাওয়ার ইচ্ছা থাকবে? আমি থাকলেও তার কিচ্ছু যায় আসে না, আমি না থাকলেও তার কিচ্ছু যায় আসে না। তাই তার থেকে কিচ্ছু পাওয়ার আশা না থাকাই ভালো। আসিফ আরুর কথা শুনে আরুর মুখের দিকে তাকিয়ে থাকে। সকাল সকাল আরু ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নামতেই আব্রাহামের সাথে দেখা। আব্রাহাম ভুরু কুঁচকে তাকিয়ে আছে আরুর দিকে। আরু আব্রাহামকে এখনো খেয়াল করেনি। সে নিজের মতন সিঁড়ি দিয়ে নিচে নামে। আব্রাহাম আরুকে বলে, আমার জন্য 1 কাপ কফি উইদাউট সুগার। আব্রাহামের কথা শুনে আরু আব্রাহামের দিকে তাকিয়ে কিছু না বলে কিচেনে গিয়ে কফি বানাতে শুরু করে। আব্রাহামও আরুর পেছন পেছন সেও কিচেনে আসে। আরু এক মনে চুলার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম যে তার পেছনে আছে সে তা খেয়াল করেনি। তখন আব্রাহাম বলে ওঠে, তা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার কিছু কাজ আছে। তা কি এমন কাজ আছে যা এত সকালে করতে হবে? আরু আব্রাহামের কথার উত্তর না দিয়ে গরম পানি মগে ঢালতে থাকে। এদিকে আরু যে তাকে ইগনোর করছে সেটা বুঝতে পেরে সে রেগে যায়। আর কাল রাতের রাগটাও মাথা চাড়া দিয়ে উঠেছে। সে আরুর গাল চেপে ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক। তোর মতো রাস্তার মেয়ের তেজ দেখা লাগবে আমাকে, এই আব্রাহামকে? কথাগুলো বলার সময় আরুর গাল আরো শক্ত করে চেপে ধরে। আরু ব্যথায় ছটফট করতে করতে বলে, ছাড়েন, আমার লাগছে। আরুর গাল চেপে ধরে আব্রাহাম বলে, লাগছে? আরও লাগুক। আমার কথার অবাধ্য হোস কেন? মনে রাখবি, এই আব্রাহাম তোর সমস্ত খরচ চালায়। তাই বেশি টেরিবেরি করবি না। আর আমার কথা না শুনলে তোর এই বাড়িতে জায়গা হবে না, মনে রাখিস। বলেই আরুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায়। এদিকে আরু আব্রাহামের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে, তাড়াতাড়ি আপনাকে মুক্ত করে দিব, খুব তাড়াতাড়ি। আরু আর আসিফ দুজনে একটা লেকের পাড়ে বসে আছেন। এখন বাজে বিকেল 4:30। সেই সকালে বাড়ি থেকে বের হয়ে আসে আর যায়নি। আরু এক মনে লেকের পানির দিকে তাকিয়ে আছে। আসিফ ফোন টিপাটিপি করছে। আরু বলে, সে অন্য কাউকে মুগ্ধ হয়ে দেখবে, অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কেউ তাকে দেখবে। এটা সহ্য করব কিভাবে? আসিফ বলে, আব্রাহাম কি বলে? সে কি এ বিয়েটা মানে না নাকি? মানে না। আরু আসিফের কথা শুনে তার মনে পড়ে সেদিন রাতের কথা, যেদিন তাদের বিয়ে হয়েছিল। আব্রাহাম আর আরুর বিয়ের পর আব্রাহামের মা আরুকে আব্রাহামের রুমে নিয়ে আসে। আব্রাহাম তখন রুমেই ছিল। আব্রাহামের মা এসে দরজা নক করে। আসবো আব্রাহাম? আব্রাহাম শুয়ে থেকে তখন ফোন স্ক্রল করছিল। তার মায়ের কথা শুনে তাকে দেখে তার মা আর আরু দাঁড়িয়ে আছে। সে উঠে বসে, আসো। আরোকে তোর রুমে দিতে এলাম। এখন তোরা বিবাহিত, তোদের একসাথে থাকা উচিত। আব্রাহাম কিছু না বলে চুপচাপ বসে আছে। আব্রাহামের মা বলে ওঠে, দেখ আব্রাহাম, ঝামেলা করিস না ওর সাথে। ওর কিন্তু অধিকার আছে, ও তোর স্ত্রী। তাই যা করবি বুঝে শুনে করবি। থাক, রাত হয়ে গেছে। আব্রাহামের রুমের দরজা লাগিয়ে দিয়ে তিনি চলে যান। এদিকে আরো রুমের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাঁপছে। আব্রাহাম বসে থেকে উঠে দাঁড়িয়ে আরুকে বলে, আমার চোখের সামনে থেকে দূর হও। কেন? ভয়ে ভয়ে কথাটা বলে আরু। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে বলে, আমি এই বিয়ে মানি না। আমার রুম থেকে বের হয়ে যা। আরু বলে, আপনি মানেন আর না মানেন, আমি আপনার স্ত্রী, আমার অধিকার আছে রুমে থাকার।
আরুর কথা শুনে আব্রাহামের রাগ উঠে যায়। যেখানে সে আরুকে সহ্য করতে পারে না, সেখানে তার সাথে সারা জীবন থাকা অসম্ভব। আর যেহেতু এ বিয়ে সে মানে না, সেখানে আরুর অধিকারের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। সে রেগে আরুকে এক থাপ্পড় মারে। আরু অবাক হয়ে তাকিয়ে যায় থাপ্পড় খেয়ে। আব্রাহাম রাগে গজগজ করতে করতে বেল্ট দিয়ে ইচ্ছে মতন আরুকে মারে। সেদিনের কথা মনে পড়ায় আরুর শরীর কেঁপে ওঠে। আরু বলে। আমি ভাবছি ওই বাড়ি ছেড়ে হলে উঠবো যদি ভার্সিটিতে চান্স পাই। আসিফ বলে। তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোকে সাপোর্ট করব। আরু বলে ওঠে। আচ্ছা আমি কি এতটাই খারাপ বল? আমি বিয়েতে থাকলে কি খুব বেশি অসুবিধা হতো? আসিফ কিছু না বলে চুপচাপ বসে থাকে। সে বুঝতে পারে না আরহাম এমন কেন করে। আরুর দিকে তাকিয়ে আছে আসিফ। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আসিফ বলে ওঠে। ওরে তুই একটা বোকা। কেউ কি নিজের অধিকার ছেড়ে দেয়? তুই কেন ছেড়ে দিবি? নিজের অধিকার নিজে আদায় করতে হয়, কেউ এমনি এমনি দেয় না। আর এখন তুই চৌধুরী বাড়ির বউ। আরু অবাক হয়ে আসিফের কথা শুনছে। আসিফ বলে ওঠে। শোন, অনেক হয়েছি। তুই কেন নিজেকে অসহায় হিসেবে তুলে ধরিস? আচ্ছা তুই কি এতই অসহায়? দেখ, অনেক হয়েছে আর না, এখন নিজেকে শক্ত কর। এখন থেকে তুই নিজের অধিকার পাওয়ার লড়াই করবি। আমি দেখব আব্রাহাম অধিকার না দিয়ে যাই কোথায়। শোন, আজ থেকে তুই আব্রাহামের রুমে থাকবি। এখন থেকে সেটা তোর রুম, বুঝছিস? আর আব্রাহাম বেশি ট্যারেবেরি করলে নারী নির্যাতন মামলার ভয় দেখাবি। দেখবি সব ঠিক, একেবারে সোজা হয়ে যাবে। না, অনেক সহ্য করেছি, এবার আমার অধিকার আদায়ের পালা। বিকেল 5:30টায় বিয়ে বাড়িতে উপস্থিত। আরুকে দেখে সবাই অবাক হয়ে যায়। বাড়ির ভেতর প্রবেশ করতেই মাহির শ্বশুর জিজ্ঞাসা করে আব্রাহামের বাবাকে। বিহাই সাহেব, এই মেয়েটাকে। আব্রাহামের বাবা জানান। আমার ছোট মেয়ে। মাহির শ্বশুর শাশুড়ি দুজন দুজনকে চোখের ইশারায় কিছু একটা বলে। মাহির শ্বশুর বলে। মাশাল্লাহ, আপনাদের ছোট মেয়েও দেখতে অনেক সুন্দর। আব্রাহামের বাবা প্রতিউত্তরে শুধু মুচকি হাসেন। বিয়েবাড়ি অনেক ছেলে আরুর সঙ্গে ভাব জমাতে চায়, কিন্তু আসিফ আরুর সাথে থাকায় তারা আর সুযোগ পায় না। আরু চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে। কালো রঙের পাঞ্জাবিতে তাকে অনেক সুদর্শন পুরুষ লাগছে। এমনিতেও আরহাম অনেক সুদর্শন যুবক। লম্বা চওড়া পেশিবহুল শরীরে কালো রঙে তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আব্রাহাম ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কি কথা বলছে সেটা শোনা না গেলেও তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যায়। রাত 10টা বাজে, বিয়েবাড়ি সম্পূর্ণ ফাঁকা। মাহের বিদায় হয়ে গেছে, সবাই এখন রেস্ট করছে। আব্রাহাম রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকে বিছানার দিকে, কারণ বিছানায় আরও শুয়ে আছে। আব্রাহাম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আরুর দিকে। আরও নিশ্চিন্তে শুয়ে থেকে মোবাইল চাপছে। আব্রাহাম আরও সামনে গিয়ে। কি ব্যাপার, এখানে শুয়ে আছো কেন? আরও মোবাইলটা পাশে রেখে আব্রাহামের দিকে তাকিয়ে বলে। আমি আমার রুমে আছি, কেন আপনি দেখতে পাচ্ছেন না? আব্রাহামের কপালে ভাঁজ পড়ে। আব্রাহাম বলে। আমি ঠিকই দেখছি, তুমি আমার রুমে কেন? আরও উঠে বসে আব্রাহামের দিকে তাকিয়ে বলে। আমি জানি এটা আপনার রুম, আর আপনি যেহেতু আমার স্বামী তাই আপনার রুম মানে আমার রুম। আরুর কথা শুনে আব্রাহাম বলে। সেদিনের মার মনে হয় ভুলে গেছো নাকি? ভুলবো কেন, বাসরাতের উপহার ছিল সেটা। বলেই মুচকি হাসেন। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে। যেই মেয়ে আজ সকালেও তাকে ভয় পেত, তার সাথে কথা বলার সময় কাঁপাকাঁপি করত, আর সে কিনা তার চোখে চোখ রেখে কথা বলছে অধিকার নিয়ে। আব্রাহাম বলে। দেখো, আমার মেজাজ খারাপ কইরো না, নিজের রুমে চলে যাও। আরও বিছানায় শুয়ে পড়ে বলে। আমি যাব না, আমি এখানেই থাকবো। আব্রাহাম বলে। মার খাওয়ার ইচ্ছে করছে নাকি? ওই একটা কাজই তো পারেন, শুধু আমাকে মারা, আর কি পারেন? হ্যাঁ এই বলো জান। আরুর কথা শুনে আব্রাহাম থতমত খেয়ে যায়। আরুর মুখে নিজেকে জান শুনে তার গলা শুকিয়ে যায়। সে আরুকে বলে ওঠে। এই তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আরু উঠে আব্রাহামকে গলা জড়িয়ে ধরে বলে। আমি তো কিছুই করিনি জান। আব্রাহামের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আরুকে নিজের এত কাছাকাছি দেখে। সে তড়িঘড়ি করে আরুকে নিজের থেকে ছাড়িয়ে গম্ভীর গলায় বলে। এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বাড়াবাড়ি সহ্য করছি, আর না, এখনই রুম থেকে বের হও। আরু আব্রাহামের কথা উপেক্ষা করে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই আরুর চোখের ঘুম উধাও হয়ে যায়। সে উঠে বসল। পাশে তাকিয়ে দেখে আব্রাহাম শুয়ে আছে।
ও উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একবারে অজু করে বের হয়। ওয়ার্ড্রপ থেকে জায়নামাজ বের করে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে মোনাজাতে অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করে। আব্রাহাম এখনো ঘুমাচ্ছে, তাই সে কোরআন শরীফ নিয়ে ব্যালকনিতে বসে কোরআন তেলাওয়াত করছে। সকাল ৮টা বাজে, সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বাড়ি ভর্তি মেহমান। আরও সকালে কোরআন শরীফ তেলাওয়াতের পর নিজের রুমে গিয়ে পড়তে বসে। আব্রাহাম ঘুম থেকে উঠে দেখে তার পাশে আরও নেই। তখন কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলল, আমার বউ হওয়ার খুব শখ, তাই না? শখ মিটিয়ে দেবো এবার। আব্রাহাম বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে একটা মেইলে ঘ্রাণ পায়। এসব কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই নাস্তা করতে বসেছে। সেখানে সবাই আছে, শুধু আরও বাদে। মাহের রিসেপশনে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে সবাই একে একে নিজের নিজের সিটে বসে পড়েছে গাড়িতে। আরও এখনো রুম থেকে বের হয়নি। আব্রাহাম কিছুটা অবাক হয় আরুর না আসাতে। আবার মনে মনে ভাবে সে মানা করেছে, তাই হয়তো আসেনি। সেদিকে আর মাথা না ঘামিয়ে রওনা হয় মাহির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এদিকে কালো শাড়ি হেজাব পরে আরু আসিফের সাথে মাহির রিসেপশনে উপস্থিত হয়। আরুকে এখানে দেখে আব্রাহাম কিছুটা অবাক হয়। মাহির শ্বশুর শাশুড়ি দুজন আরু সামনে গিয়ে বলে, আরে আরু যে, কেমন আছো তুমি? আরু মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আন্টি। আপনি কেমন আছেন? আরুর কথা শুনে মাহির শাশুড়িও মুচকি হেসে বলে। আমিও ভালো আছি, আসো ভিতরে আসো। আরু মাহির শাশুড়ির সাথে ভেতরে প্রবেশ করে। আরুকে দেখে মাহির দেবর আবির মাহির কাছে এগিয়ে বলে, ভাবি, একটা হেল্প করেন প্লিজ প্লিজ। আমি আপনার ছোট বোন আরুকে অনেক পছন্দ করি। আমি ওর সাথে রিলেশন করতে চাই। আপনি একটু সেটিং করেই দেন। মাহি আর মাহির হাজবেন্ড রাকিব বসে আছে। সাথে সব কাজিনরা মিলে তাদের ঘিরে চারপাশে বসে আড্ডা দিচ্ছে। সেখানে আব্রাহামও উপস্থিত আছে। আবিরের কথা শুনে আব্রাহামের মুখটা গম্ভীর হয়ে যায়। সে আরুর দিকে খেয়াল করতেই সেই দিন শপিং মলে আসিফ যে শাড়িটা কিনেছিল সেটা আরুর পরনে দেখে আব্রাহাম অবাক হয়ে যায়। আবিরের কথা শুনে মাহি একবার আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি কিছু করতে পারবো না ভাই এই ব্যাপারে। তুমি যদি আরুকে রাজি করাতে পারো তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য, এটা তোমার ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, সরি। মাহির কথা শুনে আবির বলে, টেনশন নট, আমি ঠিক তোমার বোনকে পটিয়ে নেব। আবিরের কথা শুনে আব্রাহাম মনে মনে বলে, শালা, তোর খুব শখ না আমার বউয়ের সাথে রিলেশন করার? আবির আর তার কয়েকটা কাজিন মিলে আরু আর আসিফের সামনে দাঁড়ায়। আবির আর আসিফের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি আবির, মাহি ভাবির একমাত্র দেবর। আপনি? আসিফ আবিরের সাথে হাত মিলিয়ে বলে। হাই, আমি আসিফ, আরুর বেস্ট ফ্রেন্ড। আবির আরুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে। কেমন আছেন? আরু আসিফের দিকে তাকিয়ে বলে। ভালো, আপনি? আবির বলে। আগে ভালো ছিলাম না, আপনাকে দেখে ভালো হয়ে গেছি। আবিরের কথা শুনে আরো বুঝতে পারে আবির তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। আপনারা আমার থেকে বয়সে ছোট, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। আচ্ছা, তোমরা কোন কলেজে পড়ো? আমরা এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আপনি? আমি এবার মাস্টার্সে পড়ি। আপনি তো আমাদের অনেক সিনিয়র। বেশি না, 5 বছরের সিনিয়র। আর আসিফ তোমার বেস্ট ফ্রেন্ড মনে হয় খুব কম কথা বলে, নাকি আমাদের পছন্দ করেছেন না তাই কোনো কথা বলছে না? আরে কি যে বলেন ভাইয়া, আমি একটু কম কথা বলি এই যা। আর আপনাদের অপছন্দ কেন করব? না, অনেকক্ষণ থেকে আমরা কথা বলছি, শুধু তুমি চুপচাপ শুনছো তাই বললাম। আরুকে আবিরের সাথে কথা বলতে দেখে আব্রাহামের মেজাজ খারাপ হয়। এই শালা যে সত্যি সত্যি তার বউকে পটাতে চাইছে, কথাটা ভেবে সে নিজেই অবাক হয়ে ভাবে, আমি কেন ওদের নিয়ে ভাবছি? আরুকে তো আমি বউ হিসেবে মানি না তাহলে। ইস, এই মেয়ে আমার মাথাটা খারাপ করে দিবে। আসিফ আবিরের সাথে কথা বলার ফাঁকে খেয়াল করে আবির বারবার আরুর দিকে তাকাচ্ছে। সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের দৃষ্টি বুঝতে পারে। আসিফ বুঝতে পারে আরুকে আবির পছন্দ করে। সে মনে মনে বলে, আরে আমি সেদিন অভিশাপ দিতে না দিতেই সেটা ফলে যাবে বুঝতে পারিনি। আরুর দিকে তাকিয়ে দেখে সে এদিক ওদিক তাকিয়ে আব্রাহামকে খুঁজছে। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে আর আব্রাহাম বারবার আরুকে দেখছে। আব্রাহাম অনেক চেষ্টা করছে যেন আরুর দিকে না তাকায়, কিন্তু বেহায়া চোখ বারবার আরুর দিকে চলে যাচ্ছে। এদিকে আবির আর তার একটা কাজিন এক্সট্রা আপ্যায়ন করছে আরু আর আসিফকে। এদিকে আব্রাহাম দেখছে আর রাগে ফুঁসছে।
সবাই মূলত ব্যস্ত আরু আর আব্রাহামের রিসেপশনটা নিয়ে। আরু চুপচাপ বসে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। সে ভেবেছিল তারা এই বিষয় নিয়ে আরুকে নানা ধরনের কটু কথা বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সবাই সবটা মেনে নেয় সুন্দর করে। আরুকে চুপচাপ বসে থাকতে দেখে আব্রাহাম বলে, শোনো, আগে যা হয়েছে সব বাদ দিয়ে আমরা সব নতুন করে শুরু করব। কারো কথা কানে নিবা না, বুঝছো? কি ভাই, বউয়ের সাথে ফুসুর ফুসুর করে কি বলো? একটু জোরে বলো, আমরাও শুনি। আরও রাগী চোখে আসিফের দিকে তাকিয়ে আসিফকে আব্রাহামের মা ফোন দিয়ে ডেকে এনেছেন এ বাড়িতে। ছেলেটা সবসময় আরুকে ছোট বোনের মতন আগলে রেখেছে, আর তার রিসেপশনে তাকেই আসতেই হবে। আরও আসিফের দিকে তাকিয়ে বলে। বল পচা আলু। আরও আসিফের পিঠে কিল মেরে বলে, আমি পচা আলু আর তুই কালো বিড়াল। হ্যাঁ, বললেই হলো নাকি আমি বিড়াল? তাহলে পচা আলু বললেই কি আমি পচা আলু নাকি? সবাই হাসছে আরও আর আসিফের কর্মকাণ্ড দেখে। এরা এমনই, একসাথে থাকবে আবার ঝগড়াও করবে। আজ শুক্রবার, আরু আর আব্রাহামের রিসেপশন। সারা বাড়িতে মেহমানে ভরপুর। আরও একটা মিষ্টি কালারের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, তাতেই আরুকে হুরের মতন লাগছে। আব্রাহাম কালো ব্লেজার, সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখে মুচকি হাসি লেগে আছে। আরুর দিকে তাকিয়ে আব্রাহাম বলে, প্রত্যেকটা পুরুষের কাছে তার শখের নারী অসম্ভব সুন্দর হয়, ঠিক যেমন তুমি আমার কাছে। আরও আব্রাহামের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আব্রাহাম আর আরও পাশাপাশি বসে আছে। একের পর একজন করে আসছে, তাদের সাথে কথা বলে গিফট দিয়ে যাচ্ছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি শুধু মুচকি মুচকি হাসছো যে? এমনি। মানুষ তো আর এমনি এমনি হাসে না, বলো কি জন্য হাসছো? আমি তো রাইমা আপুর কথা ভেবে হাসছি। কেন? আসলে সেদিন বললো না যে পায়ের জুতা মাথায় ওঠার চেষ্টা করছে, সেটা কি আপনার বাড়ির লোকজন জানে? আর তিনি তো জানেন না আপনার বাড়ির লোকজনই পায়ের জুতাকে মাথায় তুলেছে। এটা যখন সে জানবে, তার এক্সপ্রেশন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। রাইমা রিসেপশনে যেভাবে রাইমা তাকে আপ্যায়ন করেছে, সেটা কি আরও মেনে নেবে? তার ভালোবাসার মানুষটার সাথে সে থাকবে, অন্য কেউ না। আর আব্রাহাম তার স্বামী, সে তো তার ভাগ কাউকে দেবে না। একটা মেয়ে আরেকটা মেয়ে চোখের ভাষা বুঝতে পারে, তেমনি আরও বুঝতে পারে রাইমা আব্রাহামকে পছন্দ করে, তাই আরুকে আব্রাহামের সঙ্গে সহ্য করতে পারে না। কিন্তু আব্রাহাম তো আরুর সেটা তো আর জানে না, তাই সেদিনের অপমানের প্রতিশোধ স্বরূপ আজকে রিসেপশন। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা দুর্বলতা আছে, আর দুর্বলতায় আঘাত করে কথা বলাটা ঠিক নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অন্যের জন্য গর্ত খুঁড়লেই সেই গর্তায় নিজেকেই পড়তে হয়। অন্যকে কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছে যাবেই। যেমন রাইমা আরও দুর্বল জায়গায় আঘাত করে কথা বলল, তাকে কষ্ট দিল। মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ। কেউ কাউকে কষ্ট দিলে অপর মানুষটার একটা দীর্ঘশ্বাস সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা সব দেখেন। তার বান্দাদের বিনা কারণে কষ্ট দিলে তিনি তার বিচার একদিন করবেনই। তেমনি রাইমা আরোকে কষ্ট দিল, তেমন সেও কষ্ট পাচ্ছে। তার প্রিয় মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখছে। আরও রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। আব্রাহাম তা দেখে বলে, আগে ফ্রেশ হও, তারপর শুয়ে থাকো। আমি অনেক ক্লান্ত। কিন্তু এসব পরে না থেকে চেঞ্জ করে আসো, নাকি আমি চেঞ্জ করে দিব? বলে সে ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে আব্রাহাম। আরও আব্রাহামের কথা শুনে ধড়পড় করে উঠে বসে বলে, আপনার চেঞ্জ করে দিতে হবে না, আমি পারবো। কথাটা বলে তার একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে বলে, এখন আমি চেঞ্জ না করে দিলাম, কিন্তু একটু পরেই তো খুলবো। ওয়াশরুমের ভেতর থেকে আরু বলে, অসভ্য। আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে আব্রাহাম বলে, তখন কি যেন বলছিলে? অসভ্য, বুঝলে? অসভ্য না হয়ে সভ্য হলে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে কোথা থেকে শুনি? কথাটা বলে আরুর পিঠে নাক ঘষতে থাকে। এদিকে আব্রাহামের এমন কাণ্ডে আরুর পুরো শরীরে শিহরণ বয়ে গেল। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। আব্রাহাম সেটা বুঝতে পারে। আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শোনো, আগে আমি কারণে অকারণে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। তার জন্য আমি অনুতপ্ত। আমি এর জন্য সারা জীবন তোমার কাছে মাফ চাইব। কথা দিলাম তোমাকে অনেক সুখী রাখবো। আরো কিছু না বলে চুপচাপ আব্রাহামের সঙ্গে মিশে থাকে। আরুর নীরবতা দেখে আব্রাহাম বলে, কি হলো, কিছু বলছো না কেন? আরু বলে,
জানেন তো, সময় থাকতে মানুষের মূল্য দিতে হয়। আপনি যদি আগের মতো আমার সাথে আচরণ করেন তাহলে আমাকে আর পাবেন না। হারিয়ে গেলে খুঁজবে না তো, আর খুঁজলেও পাবেন না। যে নিজের থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া অনেক কঠিন। আব্রাহাম আরুকে ছেড়ে আরুকে তার সামনে ঘুরিয়ে তার গালে 2 হাত দিয়ে বলে, হারিয়ে গেলে খুঁজবে না তো কথাটা বলারই সুযোগ দিব না তোমাকে। এত এত ভালোবাসবো যে তুমি আমাকে হারিয়ে যেতে পারবে না। আরু বলে, মানুষ বদলে যায়, আমার কেমন যেন ভয় হয়। আপনিও কি বদলে যাবেন? সময়ের সাথে সাথে সব বদলে যায়। আপনি বদলে গেলে আমি আর সহ্য করতে পারবো না। আব্রাহাম আরুর কপালে নিজের অধর ছুঁয়ে একটা গভীর চুমু খায়। আরু আবেশে চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম বলে, জানো, আমরা এমন এক সমাজে বাস করি সেখানে গরিবদের মানুষই মনে করে না। তারা রক্ত মাংসে গড়া, তাদেরও কষ্ট আছে, ভালো লাগা আছে। তাদের আমরা সব সময় নিচু চোখে দেখি। জানো তো, তোমাকে আমার ছোটবেলায় অনেক ভালো লাগতো। বাবা মা যখন তোমাকে আনে তখন তোমার বয়স 1 কি 2 দিন হবে। আমি তো তোমাকে দেখে ভীষণ খুশি। তখন আমি ক্লাস 3তে পড়ি, আর রাইমা ছোট, কেবল নার্সারিতে। তোমাকে বাসায় আনার পর আমি আর রাইমা সব সময় তোমার কাছে থাকতাম। স্কুল থেকে এসে তোমার কাছে থাকতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর ছোট মা এখানে আসে। আগে তারা অন্য জায়গায় থাকতো। তিনি তোমাকে পছন্দ করতো না, আর তুমি ছোট হওয়ায় মা তোমাকে বেশি সময় দিত, আমাকে খুবই কম। এরকম চলতে থাকে। আমি তোমাকে ছাড়া কিছুই বুঝতাম না। ততদিনে আমার পড়াশোনা লাটে উঠেছে। পরীক্ষায় আমার রেজাল্ট খুব খারাপ হয়। তখন স্কুলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। বাড়িতে ছোট মা আর বাবাও আমার সাথে অনেক রাগারাগি করে। তখন ছোট মা বলে, আমার বাবা মা আমাকে ভালোবাসে না, আমাকে আর আগের মতো কেয়ার করে না, তোমাকে বেশি ভালোবাসে। তোমার কাছে থাকার জন্য নাকি আমার রেজাল্ট খারাপ হয়েছে। ছোট মস্তিষ্ক সেটাই মেনে নিল। তারপর খেয়াল করলাম সত্যি মা তোমাকে একটু বেশি ভালোবাসে। আস্তে আস্তে আমি তোমার কাছে যাওয়া কমিয়ে দিলাম। তোমার তখন 5 বছর আর আমার 14 বছর। তুমি আর রাইমা খেলছিলে। খেলতে খেলতে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করছিলে। তখন তোমাকে আমি কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন মা আমার কাছ থেকে তোমাকে নিয়ে আমাকে অনেক কথা শোনান। কেন তোমাকে দেখে রাখতে পারলাম না, কেন? কই রাইমার বেলা তোমার খেয়াল থাকে আর আরুর বেলা খেয়াল থাকে না? আমার ছোট মস্তিষ্ক তখন একটাই কথা বলে, আমি আরুকে দেখে রাখতে পারিনি, আমার জন্য আরু ব্যথা পেল। রাতে মন খারাপ করে আমি ছাদে বসেছিলাম। তখন ছোট মা আমার কাছে এসে বলল, তুমি কি জানো আরুর জন্য তোমার বাবা মা তোমার থেকে দূরে সরে যাচ্ছে? দেখলে সকালেও একা একা পড়ে গেল, আর তোমার মা তোমাকে বকলো। দেখবে আস্তে আস্তে আরু তোমার বাবা মাকে হাত করে তোমার থেকে দূরে সরিয়ে দিবে। কথাগুলো বলে তিনি চলে যান। এদিকে আমি ভাবছি, তাই তো, আমার জন্য আরু তো পড়েনি, তারপরও আমাকে মা বকলো। তখন তোমার প্রতি আমার একটা রাগ সৃষ্টি হয়। তারপর থেকে আমি আর তোমার সাথে কথা বলতাম না। তুমি যেখানে থাকতে আমি থাকতাম না। এভাবেই কেটে গেল অনেক বছর। তখন আমি তোমার সাথে কথা বলতাম না। তোমার বিরুদ্ধে সবসময় ছোট মা খারাপ কথা বলতো। একটা সময় আমি তাই মনে করতাম বাবা মা সবসময় তোমাকে বেশি কেয়ার করে। আমার মনে হতো তুমি আমার বাবা মাকে আমার থেকে দূরে করে দিয়েছ। আর বিয়ের রাতে রাইমা কথা আর আগের কথাগুলো বারবার আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। আর আমি তো অমানুষের মতো তোমাকে নির্যাতন করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারো কথা শুনে তোমাকে কষ্ট দিব না। শেষের কথাগুলো বলার সময় আব্রাহামের কণ্ঠটা কেমন কেঁপে কেঁপে ওঠে। একটা বাচ্চা যখন ছোট থাকে তার সাথে যেমন আচরণ করবে সে ঠিক তেমনটাই শিখবে। আশেপাশে যে পরিবেশে সে বড় হবে তার চিন্তাধারাও তেমন হয়ে উঠবে। তুমি ভালো থেকো। আমি বিরক্ত করা ছেড়ে দেব সব পাগলামি। তুমি শুধু ভালো থেকো, হারিয়ে যাব খুব তাড়াতাড়ি। রাত 12টা বাজে। আরও বিছানা থেকে উঠে বসে। চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। টাওয়ালটা ব্যালকনিতে রেখে এসে বই নিয়ে পড়তে বসে।
কোনো জায়গায় মনোযোগ না দিয়ে সব মনোযোগ পড়ায় দেয়। পড়তে পড়তে রাত 2:30টার দিকে বই রেখে দেয়। তারপর ওয়াশরুম থেকে উজু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষে মোনাজাতে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করে। তাহাজ্জুদের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করে। আজ আর তার ঘুম হবে না তাই। কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজানের ধ্বনি কানে আসতেই কোরআন রেখে ফজরের নামাজ আদায় করে নিচের রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি করে নিজের রুমে ফিরে খাটে হেলান দিয়ে বসে কফি খাচ্ছে আর পড়ছে। এখন পুরোটা বাড়ি শুনশান নীরবতায় চেয়ে আছে। সবাই এখন গভীর ঘুমে তলিয়ে আছে। এত সকালে এ বাড়ির কেউ ঘুম থেকে ওঠে না। সকালে রান্নাঘরে তোড়জোড় চলছে অনেক পদের রান্নার। নতুন জামাই আসছে বলে কথা, তার জন্য তার যেই সেই খাবার দিলে চলবে না। আর সেখানে চৌধুরী বাড়ির জামাই বলে কথা, তার জন্য টেবিল ভর্তি বিভিন্ন ধরনের আইটেমে ভর্তি। সবাই একে একে নাস্তা করতে বসে পড়ে। আবির এদিক ওদিক তাকিয়ে রাতের মতন আরুকে খুঁজছে। সবাই নাস্তা করে মাহির রুমে আড্ডা দিচ্ছে। আরু আর আসিফ বসে আছে একটা কফি শপে। আরু আসিফকে বলে, আমার জন্য টিউশনি খুঁজে দিত। আসিফ আরুর দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। আরুকে বলে, আর 1 সপ্তাহ পর আমাদের রেজাল্ট দেবে। জানি। টিউশনি কেন করবি? আরু আসিফের দিকে তাকিয়ে বলে, আমি ওই বাড়িতে আর থাকবো না, আমি একটা হোটেলে উঠবো। আসিফ কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে কি যেন ভেবে বলে, আচ্ছা আমি খুঁজে দেবনি। অনেকক্ষণ দুজন বসে থেকে নানা ধরনের গল্প করতে করতে সময় পার করে আরও দুপুরের খাবারটা একটা রেস্টুরেন্টে সেরে বাড়িতে ফিরে যায়। এদিকে সকাল থেকে আবির আরুকে না দেখে আব্রাহামকে জিজ্ঞাসা করে আরুর কথা। আব্রাহামও দেখেনি সকাল থেকে। ওদের কথার মাঝে সদর দরজা দিয়ে আরু প্রবেশ করে বাড়িতে। আরুকে দেখে আবিরের মুখে হাসিটা ফুটে ওঠে। আর আব্রাহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর দিকে। আরু তাদের দুজনকে খেয়াল না করে নিজের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকে। সে আবিরের চোখে দৃষ্টি বুঝতে পারে এটা কখনো সম্ভব না, কারণ আরু বিবাহিত। আর অনেক হয়েছে অন্যের করুণায় বেঁচে থাকা। এখন নিজেকে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে কেউ তাকে আঙুল তুলে কথা বলতে না পারে। আরু মনে মনে বলে, আমি তৃষ্ণা বুক নিয়ে মৃত্যু ছুঁয়ে যাব, তবু তোমায় আর ভালোবাসার কথা বলবো না। এ কদিনে আরু আর আব্রাহামের দেখা হয়নি। আরু প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না। আর আব্রাহাম সে সকাল 8টার সময় ভার্সিটিতে যায় আর আসে সন্ধ্যাতে। খাবার টেবিলে আরু সবার সাথে আর বসে খায় না। কাল আরুর এসএসসি এক্সামের রেজাল্ট দেবে। তার অনেক ভয় হচ্ছে রেজাল্ট কেমন হবে তা নিয়ে। এদিকে আব্রাহাম আরুর কথা ভাবছে। অনেকদিন হয়েছে আরুকে সে দেখতে পায়নি। মেয়েটা আর আগের মতন পাগলামি করে না। সে আরুর পাগলামিগুলো মিস করছে। সেদিনের পর সে আরুর সাথে কথা বলার সুযোগ কোনোটাই পায়নি। কাল রেজাল্ট দেবে এ ব্যাপারে আরু আর আসিফ ফোনে কথা বলছে। আব্রাহাম আর আরুর রুম পাশাপাশি। আরু বেলকনিতে বসে আসিফের সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে আব্রাহামের আজ আরুর কথা খুব মনে পড়ছে, কিন্তু নিজের ইগোর জন্য আরুর সাথে কথা বলে না। আব্রাহাম একটা অহংকারী মানুষ। সেও ধনী গরিবে ভেদাভেদ করে, তার জন্য আরুর সাথে মেশে না। শুয়ে থেকে এপাশ ওপাশ করেও ঘুম আসছে না, তখন উঠে বেলকনিতে আসে। আরুকে ওপাশে ঘুরে ফোনে হেসে হেসে কথা বলতে দেখে আব্রাহাম ভুরু কুঁচকে তাকায়। ফোনে টাইম দেখে, রাত 1টা বাজে। আর এ কার সাথে এত রাতে কথা বলছে ও? কথা বলার ফাঁকে আরু খিলখিল করে হেসে ওঠে। আরুর হাসির শব্দ শুনে আব্রাহামের হৃদস্পন্দনের গতি আরো বেড়ে যায়। তার হার্টটা জোরে জোরে বিট করছে। আব্রাহাম আর আরুর রুমের ব্যালকনি একেবারে লাগালাগি। আরো বেলকনের ওই সাইডে আর আস্তে আস্তে কথা বলছে, তা আরহাম শুনতে পাচ্ছে না। তার ভীষণ রাগ ওঠে। এত রাতে কার সাথে কথা বলছে? সে আরুকে কিছু না বলে রাগে গজগজ করতে করতে রুমে এসে শুয়ে পড়ে। সকাল 11টা বাজে। রেজাল্ট প্রকাশ হয়েছে। আরু আর আসিফ ক্লাস পেয়েছে। এদিকে আসিফ অনেকক্ষণ থেকে আরুকে কল দিচ্ছে, কিন্তু আরুর ফোন বন্ধ থাকায় ঢোকাতে পারছে না। আব্রাহামের আরুর রেজাল্টটা চেক করে নিচে আসে তার মাকে জানানোর জন্য। নিচে এসে দেখে তার মা চিন্তিত হয়ে সোফায় বসে আছে। আব্রাহামের মা ভাবছে, আরু আর আব্রাহামকে তো জোর করে বিয়ে দিলাম তাদের ভালোর জন্য, কিন্তু মনে হচ্ছে ভুল করেছি। দুজনের মধ্যে কখন সব ঠিক হবে? এসব ভাবনার মাঝে আরহাম এসে বলে, তোমার মেয়ে প্লাস পেয়েছে। আরহামের মা খুব খুশি হয় কথাটা শুনে, কিন্তু একটু পরেই সে চিন্তিত হয়ে পড়েন। আব্রাহাম তা খেয়াল করে বলে, কি হয়েছে মা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আব্রাহামের মা জানায়,
আরও সকাল থেকে দরজা খুলেনি, আমার খুব টেনশন হচ্ছে। মেয়েটা ঠিক আছে তো? আব্রাহাম তার মা আর আরও রুমে গিয়ে নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আব্রাহামও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পর খট করে দরজা খুলে আরু সুস্থ দেখে আব্রাহামের মায়ের জানে পানি আসে। সে অনেকক্ষণ থেকে ভাবছিল তার প্রিয় মানুষটার আমানতের ঠিক খেয়াল রাখতে পারছেন না। আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা? দরজা খুলছিলি না কেন? আমি কত ভয় পেয়েছি জানিস? আরু আব্রাহামের মায়ের বুকে চুপটি করে থাকে। সে আব্রাহামের মাকে বলে, জানো বড় মা, আমি তোমার গায়ে কেমন মামা গন্ধ পাই। আরুর কথা শুনে আব্রাহামের মায়ের চোখে পানি টলমল করে। আব্রাহামের মা মনে মনে বলে, আর কিছুদিন অপেক্ষা কর মা। তোর জীবনের অন্ধকার দূর হয়ে তোর জীবনটা আলোকিত করার জন্য সে এসে গেছে। সে তোকে আগলে রাখবে। আর কিছুদিন। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আরু এখনো আব্রাহামকে খেয়াল করেনি। আব্রাহাম তার মা আর আরুর দিকে চেয়ে আছে। অনেকক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে বলে, তোর রেজাল্ট শুনেছিস? আরু বলে। আসিফ ফোন দিয়ে জানালো। আব্রাহাম অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে আছে। আরু দেখো না দেখার ভান করে আছে। আরু আব্রাহামের মাকে বলে, আমি আজ রাতে বাড়ি আসবো না, আমি আসিফদের ওখানেই আজ থাকবো। আব্রাহামের মা আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা থাকিস। আসিফের মা ফোন দিয়েছিল তোকে যেন ওই বাড়িতে পাঠিয়ে দিই। এদের কথার মাঝে আরুর ফোন বেজে ওঠে। আরু বলে, আসিফ কল দিচ্ছে, আমি রেডি হয়ে নিচে, তাই আসিফ চলে আসছে। আচ্ছা, তুই রেডি হ। বলেই তিনি রুম থেকে বের হয়ে যায়। এদিকে আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে। আরও একবারও আব্রাহামের দিকে তাকায় না। সে একমনে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যায় আর আব্রাহাম চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায়। সে বুঝতে পারছে আরও তাকে ইগনোর করছে। কথাটা মনে হতেই মাথায় রাগ চেপে ওঠে। তাই সে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। আরও ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ভুলে যেতে গিয়েও আমি বারবার তোমাকে ভুলার কথা ভুলে যাই। আরও আর আসিফ পাশাপাশি বসে আছে। সামনে বসে আছে আবির। মূলত আবির অনেকদিন থেকে চেষ্টা করছে আরুর সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই তা করা হয়ে উঠছে না। তাই আসিফের সাথে যোগাযোগ করে আরুর সাথে দেখা করানোর জন্য আসিফ তাই আরুকে এখানে এনেছে। আবির আরুর দিকে তাকিয়ে বলে, আমি কিছু বলতে চাই তোমাকে আরু। আরু আবিরের দিকে তাকিয়ে বলে, আমি জানি আপনি কি বলতে চান। দেখেন, আপনি যে বলতে চান তা কখনো সম্ভব নয়, কারণ আমি বিবাহিত। আরুর কথা শুনে আবিরের বুকের ভেতর অস্থিরতা বেড়ে যায়। তার কেমন হাঁসফাঁস লাগছে। সে বারবার শুকনো ঢোক গিলছে। আবির আরু আর আসিফের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আবির বলে, তোমার হাজবেন্ডকে সেটা জানতে পারি কি? আরু আসিফের দিকে তাকায়। আসিফ আরু তাকানো দেখে বলে, আরুর ব্যাপারে আপনি হয়তো সব জানেন। আরু এতিম, ওর বাবা মা নেই। বর্তমান অভিভাবক আব্রাহামের মা বাবা। আর আরুর বিয়ে হয়েছে আব্রাহামের সঙ্গে। আসিফের কথা শুনে আরো অবাক হয়ে বলে, কি আরুর বিয়ে আব্রাহাম ভাইয়ের সাথে হয়েছে? আসিফ মাথা দুলিয়ে বলে, আব্রাহামের সাথে। আবির বলে, তাহলে সেদিন কেন সবাই বললো না আরু আব্রাহামের বউ? কারণ তারা এখনো জানে না তাদের বিয়ের কথা। মানে বুঝলাম না তোমার কথা। আরু আর আব্রাহামের বিয়ে হয় খুব গোপনে। আব্রাহামের বাবা মা ছাড়া এই বিয়ের কথা আর কেউ জানে না। আবির সব শুনে চুপচাপ বসে আছে। তাদের তিনজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। আসিফ বলে, যা হয়েছে বাদ দিয়ে আমরা বন্ধু হই। তোর কোনো আপত্তি আছে কি? আরু বলে, না। আবির মনে মনে বলে, এমনও তো না যে ভালোবাসলে তাকে পাওয়া লাগবে। তিনজন অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে দুপুরের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। আবির সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর আরু আর আসিফ তারা পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প করছে। আসিফ আর আরু আর মায়া তিনজন অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে রাত 12টার সময় ঘুমোতে যায়। এদিকে আব্রাহাম বিছানায় শুয়ে শুয়ে আরুর কথা ভাবছে। তার মাথায় শুধু আরুর কথা ঘুরছে। সে কি করবে বুঝতে পারছে না। একবার মন বলে আরুকে মেনে নেয়, আরেকবার বলে এই মেয়ে তার সাথে মানাই না। তোর স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস মেলে না। এসব তার অহংকারের জন্য হচ্ছে। সে এপাশ ওপাশ করে পুরো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তার ঘুম আসছে না। তার যে আরুকে দেখতে ইচ্ছা করছে। সে তার ফোন ঘেঁটে তাদের বিয়ের একটা ছবি পায়। তার খেয়াল হয় তাদের বিয়ের 2 মাস হয়ে গেছে। সে ছবিটা জুম করে আরুকে দেখছে। এদিকে আরুর চোখে ঘুম নেই। সে ভাবছে আজ যদি আব্রাহাম তাকে মেনে নিত, তাহলে সেও আর 5টা স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করত।
কিন্তু তার হলো কই? আব্রাহাম তো তাকে বউ বলে মানেই না। অনেক তো হলো তার সাথে যেচে পড়ে স্বাভাবিক করার চিন্তা, কিন্তু হলো কই? একটা সম্পর্ক গড়ে তোলা বা টিকিয়ে রাখার জন্য দুজনকেই দরকার। কখনো একজন সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। সংসারও তেমন। শুধু আরও একাই চেষ্টা করলে তো হবে না। আব্রাহামকেও চেষ্টা করতে হবে সম্পর্কটা টিকিয়ে রাখার। সকাল ৮টা বাজে। আরও আর আসিফ আর মায়া তিনজন অনেকক্ষণ ধরে গল্প করছে আর সকালে নাস্তা করছে। এদিকে আসিফ বলে, আরও আজ আমার জিএফ এর সাথে দেখা করাবো তোকে। আরও আর মায়া হাসতে হাসতে বলে। তা ভাইয়া কয় নাম্বার জিএফ এর সাথে দেখা করাবে? আসিফ বলে, আরে আমার জিএফ যেহেতু একটা, অবশ্যই তোর সাথে দেখা করাবো। মায়া পাশ থেকে বলে। কি মাত্র একটা জিএফ তোমার? মায়ের কথা শুনে আরও আর আসিফ মায়ের দিকে তাকিয়ে বলে, কেন রে, তুই কতগুলো জিএফ আশা করেছিলি? আরে তুমি সব সময় বলো না 3 নাম্বার জিএফ, তার জন্য বললাম। মায়ের কথা শুনে আরও বলে, ওর আগের 2 জিএফ এর সাথে ব্রেকআপ হয়ে গেছে আর বর্তমানে 3 নাম্বার জিএফ আছে। আরে এগুলো বাদ দিয়ে খাও তাড়াতাড়ি। খাচ্ছি তো, আর কত জোরে খাবো? আসিফ আর কিছু না বলে চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হতেই আরু আর মায়া রেডি হতে যায়। আরু নেভি ব্লু কালারের একটা 3 পিস পরে তার সাথে কালো হেজাব। মায়া একটা মিষ্টি কালারের গাউন পরে রেডি হয়ে রুম থেকে বের হয়। আরু, আসিফ আর মায়া, আসিফের জিএফ নেহা 4 জন মিলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছে। নেহা আর মায়া তো গল্প করতে ব্যস্ত। এদিকে আরু চুপচাপ বসে তাদের কথা শুনছে। আরও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহা আর মায়ের দিকে। নেহা মেয়েটা খুব মিশুক, কেমন একটু সময় কেমন তাদের সাথে মিশে গেছে। আসিফ আরুকে চুপচাপ দেখে বলে। কিরে তুই চুপচাপ বসে আছিস কেন? আরু আসিফের দিকে তাকিয়ে বলে, আমি এদের গল্প করা দেখছি। খালি গল্প শুনলেই হবে নাকি গল্প করতে হবে? আসিফের কথা শুনে নেহা বলে। আমাকে কি তোমার পছন্দ হয়নি আপু? আরু নেহার কথা শুনে বলে, আরে না, তেমন কিছু না, আসলে আমি তোদের গল্প শুনছি। আর এত মিষ্টি একটা মেয়েকে কি কারো অপছন্দ করা যায় বলো তো? আরুর কথা শুনে নেহা একটু লজ্জা পায়। নেহা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আসিফের সাথে তার রিলেশন 3 মাসের। আর আজ আরু আর মায়ের সাথে নেহাকে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। অনেকক্ষণ তারা গল্প করে খাবার খেয়ে একটা পার্কে আসে। এখন বিকেল 4:30টার কাছাকাছি বাজে। তারা 4 জন একটা বেঞ্চে বসে গল্প করছে। মায়ের নজর হঠাৎ একটা আইসক্রিমের দোকানে পড়ে। মায়া আসিফের হাত ধরে টানাটানি করে। আসিফ বলে, কি হয়েছে, এমন টানাটানি করছিস কেন? ভাইয়া আমি আইসক্রিম খাবো। একটু আগেই তো রেস্টুরেন্টে খেয়ে আসলি, আবার এখন আইসক্রিম খাবি? একটু আগে খেয়েছে তো কি হয়েছে, এখন আমিও খাবো আইসক্রিম। যাও সবার জন্য নিয়ে আসো। ওকে, তোমরা থাকো, আমি আসছি আইসক্রিম নিয়ে। আসার সময় একটা পানির বোতল আনিস তো। আর কিছু লাগবে? বাদাম নিয়ে আসো। আসিফ কাঁদো কাঁদো মুখ করে বলে, তোরা কি আমাকে আজ ফকির করে ছাড়বি? আমার সব টাকা শেষ। আরে নাটক করিস না তো মা, তাড়াতাড়ি। ওকে যাচ্ছি, তোরা আমার কষ্টটা বুঝলি না। কথাটা বলে আসিফ আইসক্রিমের দোকানে যায়। আরু আর নেহা গল্প করছে। হঠাৎ আরুর সামনে কেউ এসে দাঁড়ায়। তাকে দেখে আরো চমকে ওঠে। আরু, নেহা, মায়া 3 জন অনেকক্ষণ ধরে আসিফের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে আরুর সামনে কেউ দাঁড়াতেই আচমকা আরু চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে আব্রাহাম। আব্রাহাম বিকেলে এই পার্কে এসেছিল তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তার ফ্রেন্ডের আসতে দেরি হওয়াতে সে আশেপাশে হাঁটছে। হঠাৎ তার নজর আরুর ওপর পড়ে। তার অশান্ত হৃদয় হঠাৎ শান্ত হয়ে যায়। সে আরুর সাথে কথা বলার জন্য আরুর সামনে যায়, কিন্তু আরু অন্যমনস্ক থাকায় তার সামনে যাওয়ায় আরু চমকে ওঠে। আব্রাহামকে দেখে মায়া বলে, কেমন আছেন ভাইয়া? আব্রাহাম মুচকি হেসে বলে, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা একা এসেছো নাকি? আরে না, আমরা একা আসিনি, ভাইয়ার সাথে এসেছি। ভাইয়া একটু দোকানে গেছে। আচ্ছা, তোমরা থাকো, আমার একটা কাজ আছে। কথাটা বলে আব্রাহাম চলে যায়। আরও এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। তার বুকটা কেমন যেন করছে। আসিফ আইসক্রিম নিয়ে আসে। আরুকে অন্যমনস্ক দেখে বলে, তুই আবার কোনো ভাবনায় বিভোর থাকিস? আরু আসিফের কথা শুনে বলে, আমি অ্যাডমিশন নিয়ে ভাবছি রে, আমাদের আর 2 দিন টাইম আছে হাতে। আমার কেমন যেন সব পড়া গুলিয়ে যাচ্ছে। আসিফ আরুর কথা শুনে বলে, বেশি টেনশন করছিস তাই এমন মনে হচ্ছে। দেখ আমাকে, আমি কেমন বিন্দাস আছি। বিন্দাস? তোমরা যাবে ইউনিভার্সিটিতে চান্স না পেলে? আরে অলক্ষণে কথা বলিও না।
ও তো ঠিকই বলেছে, পড়া বাদ দিয়ে তুই যদি ঘুরে বেড়াস ভার্সিটিতে চান্স না পাইলি তোরে আর আন্টি ডামের মধ্যে চুবাবে। আর আমি ড্রেনের মধ্যে। আসিফ কাঁদো কাঁদো মুখ করে বলে, আরে তোমরা আমার শত্রু নাকি? হ্যাঁ, এমন বদদুয়া করিও না। যদি সত্যি আমি চান্স না পাই? চান্স না পাইলে ব্রেকআপ করবো। ওরে আল্লাহ, এ সেরি কয় কি? তাহলে কি করবি? আসিফ পড়বি নাকি চিল করবি? না বাবা, আমি পড়বো, চিল করব না। আসিফের কথা শুনে সবাই হাসতে থাকে। বিকেলে আরও এ বাড়িতে চলে আসে। জামা কাপড় চেঞ্জ করে একটা ঘুম দেয়। এদিকে রাত 9টা বেজে গেছে, আরও এখনো ঘুমোচ্ছে। এদিকে আরহাম আরুর সাথে কথা বলার জন্য হাঁসফাঁস করছে। সে অনেক ভেবে দেখেছে, এবার একটা সিদ্ধান্তে আসা যাক। তখনই আব্রাহামের মা রুমে আসে। আব্রাহামের মা বলে, তোর সাথে আমার জরুরি কথা আছে। আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি, তারপর উত্তর দিবি। তুই কি আরুকে পছন্দ করিস, বা আরুকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস? আব্রাহাম চুপচাপ আছে, কোনো কথা বলছে না। তাকে চুপ থাকতে দেখে আব্রাহামের মা বলে, কি হয়েছে, চুপ করে আছিস কেন? একটা তো উত্তর দিবি, হয় হ্যাঁ আর নয়তো না। কোনো বাবা মা সন্তানের ক্ষতি চায় না, আমরাও তোদের ভালো চাই। দেখ, আরও আমার নিজের সন্তান না, তাকে আমি কুড়িয়ে পেয়েছি। তার বাবা মাকে সেটা জানি না, আর জানতেও চাই না। আমি আরুকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। ও আমার সন্তান। ওকে কাছছাড়া করবো না বলেই তোর সাথে বিয়ে দিয়েছি, যাতে ওকে নিজের কাছে রাখতে পারি। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আল্লাহর ইচ্ছাতেই তোদের বিয়ে হয়েছে। দেখ, বিয়ের আগে তোদের কারো কোনো পছন্দের মানুষ ছিল না বলেই তোদের বিয়ে দিয়েছি। তোদের কারো পছন্দের মানুষ থাকতো, তাহলে আমি তার সাথেই বিয়ে দিতাম। দেখ, বিয়ে কিন্তু পুতুল খেলা না, এটা সারা জীবনের ব্যাপার। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্বামী স্ত্রী দুজনকেই টিকিয়ে রাখতে হবে। তুই যদি সম্পর্কটা না টিকিয়ে রাখতে চাস, তাহলে আরো একাই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে হবে না। তেমন আরো না চাইলে তুই পারবি না। তোদের দুইজনকেই সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। দেখ, বিয়ে তো হয়েই গেছে নাকি? আব্রাহাম মনোযোগ দিয়ে শুনে বলে, আমি বুঝতে পারছি মা, আমি আরুর সাথে কথা বলবো। আব্রাহামের মা বলে, শোন আব্রাহাম, কখনো ধনী গরিবে ভেদাভেদ করিস না। আল্লাহ কখন কাকে ধনী থেকে গরিব আর গরিব থেকে ধনী করে দেয় কে বা বলতে পারে বল? তাই নিজের ভ্রান্ত ধারণা বদলে ফেল। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, জানিস তো? ভেবে চিন্তে তোর উত্তরটা আমাকে জানা। আব্রাহাম বিছানায় শুয়ে থেকে ভাবছে, মা তো ভুল কিছু বলেনি। আমি যে ধনী গরিবের ভেদাভেদ করি এটা তো আর মিথ্যা না। আর আরুর মা বাবার পরিচয় জেনে লাভ নেই। ও এখন আমার স্ত্রী। আমি মানি আর না মানি, আমার ঠিক হয়নি আরুর সাথে সেদিন রাতের বিহেভিয়ার। এসব কিছুর জন্য কি আরু আমাকে ক্ষমা করবে? আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি, ওকে কত অপমান করেছি। সব কিছুর জন্য আমাকে কি আরু মাফ করবে? ও তো সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করছে, আর আমি তাকে বারবার কষ্ট দিয়েছি। মনে মনে কথাগুলো ভাবছে, তার অনেক অনুশোচনা হচ্ছে। সে ভাবছে কিভাবে আরুর কাছে মাপ চাওয়া যায়। সে সব ভুলে নতুন করে সব শুরু করতে চায়। পড়তে পড়তে রাত 2টা বেজে যায়। তখন ঘুমানোর জন্য রাত 10টার দিকে ঘুম ভাঙে। রুমে শুকনো খাবার ছিল, সেটা খেয়ে পড়তে বসেছিল। পড়তে পড়তে তার বিরক্ত লাগছে। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে গিয়ে চুলগুলো ভালো করে আঁচড়ে চুলগুলো বিনুনি করে ছেড়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে মুখটা ভালো করে মুছে আয়নার দিকে তাকিয়ে আছে। খেয়াল করে তার চোখের নিচে কালো দাগ পড়েছে। বিছানায় শুয়ে থেকেও যখন ঘুম আসছে না, তখন উঠে অজু করে ব্যালকনিতে বসে থেকেই কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে করতে তার চোখে ঘুম ঘুমিয়ে আসে। টেবিলে কোরআন রেখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। শখের পুরুষ থেকে অবহেলা পাওয়া মেয়েটাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। সকাল 10টা বাজে। আরু ঘুম থেকে উঠে বিছানায় ফু মেরে বসে আছে। তার মাথা কেমন যেন ঘুরছে। বসে থাকতে না পেরে আবারও বিছানায় গা এলিয়ে দেয়। পেটের ভেতরে কেমন মোচড় দিয়ে উঠেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তলপেটে। পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। আজ আব্রাহাম ভার্সিটিতে যায়নি, ছুটি নিয়েছে। অনেক তো হলো ঝামেলা, এখন সব মিটিয়ে নেওয়া ভালো। আজ আরুর সাথে তাদের সম্পর্কটা নিয়ে কথা বলবে। সেও চায় যেন সব ঠিক হয়ে যায়। যতই সে আরুকে বউ হিসেবে না মানুক, আরুর প্রতি তার একটু হলেও অনুভূতি আছে। আবিরের পাশে আরুকে
দেখে তার যে অনুভূতি হয় তাতেই বোঝা যায় সে আরুকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। এতদিন আরুকে ভালোভাবে খেয়াল না করলেও তাদের বিয়ের পর থেকে আরুকে তার ভালো লাগতে শুরু করে। সে বিয়ের দিন রাইমার সাথে ফোনে কথা বলার সময় শুধু বলেছিল, বাবা মা আমার সাথে আরুর বিয়ে দিতে চায়। আর রাইমা যা বিষ ঢালা লাগে আরহামের কানে আরুর নামে তাই করে। এমনিতেও আরহাম আরুকে বিয়ের আগে অতটা পছন্দ করত না। আর আরুর নামে ওই রকম কথা শুনে আরুর প্রতি তার একটু ক্ষোভ তৈরি হয়। সে মনে করত ওর বাবা মাকে হাত করে আরু তাকে বিয়ে করেছে, তার জন্য সেদিন রাতে ওই রকম কাণ্ড ঘটায়। আর এখন তার ভীষণ অনুশোচনা হচ্ছে, কেন অন্যের কথা শুনে আরুকে মারল। আব্রাহাম বিয়ের পর একটু একটু পছন্দ করা শুরু করেছে আরুকে। আব্রাহামের মা আরু রুমে ঢুকে দেখে আরু বিছানায় শুয়ে আছে। তিনি আরুর কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথায় কারো স্পর্শে আরু চোখ মেলে তাকিয়ে দেখে তার বড় মা। সে আরুর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে রে মা, এখনো ঘুমাচ্ছিস? মলিন স্বরে আরু বলে। পেট ব্যথা করছে। আব্রাহামের মা বুঝতে পারে কিসের জন্য পেট ব্যথা করছে। সে বলে, পেন কিলার খেয়েছিস কি? আরু বলে। না, শেষ হয়ে গেছে পেন কিলার। আব্রাহামের মা বলে। তুই উঠে ফ্রেশ হয়ে আয়, আমি আব্রাহামকে বলে পেন কিলার আনিয়ে নিচ্ছি। কথাটা বলে তিনি রুম থেকে বের হয়ে যায়। আরু উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে একেবারে বের হয়। রুমে আসতে বিছানার দিকে চোখ পড়ে। আব্রাহাম বিছানায় শুয়ে আছে। আরু চোখ কসলাতে কসলাতে আবার সামনে তাকিয়ে দেখে আরহাম শুয়ে আছে। সে এতক্ষণ ভুল দেখছিল বলে চোখ কসলাচ্ছিল, কিন্তু আসলেই আব্রাহাম আরুর বিছানায় শুয়ে আছে। আরু সামনে এগিয়ে যেতেই আরুর পায়ের শব্দে আব্রাহাম চোখ মেলে তাকালো। তার চোখের সামনে স্নিগ্ধ মায়াবী কন্যা দাঁড়িয়ে আছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে পিঠে। ভেজা চুল থেকে পানি পড়ে পিঠের কিছু অংশ ভিজে আছে। আরও অবাক হয়ে আরহামের দিকে তাকিয়ে আছে। সচরাচর আব্রাহাম তার রুমে আসে না। আজ হঠাৎ তাকে রুমে দেখে সে সত্যি অবাক হয়ে যায়। অনেকক্ষণ ধরে দুজন দুজনের দিকে তাকিয়েছিল। আব্রাহাম মুচকি হেসে বলে, কি ব্যাপার, আজকে আমাকে বেশি আকর্ষণীয় দেখতে লাগছে নাকি? মিসেস আব্রাহাম, যে কিনা আমাকে দেখলে নিজের নজর নিচের দিকে রাখে, সে এতক্ষণ আমাকে দেখছিল। ব্যাপার কি? প্রেমে টেমে পড়নি তো আবার আমার? দেখো, প্রেমে পড়ে লাভ নাই, আমার বউ আছে, বুঝছো? আরও অবাক হয়ে আরহামের কথা শুনে সে ভাবছে এত স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে, ব্যাপার কি? আরুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, চুপ করে আছো কেন? আরু বলে, না মানে ভাবছি এটা আপনি না অন্য কেউ। কেন এমন মনে হচ্ছে তোমার? আপনি তো আর সচরাচর আমার রুমে আসেন না, তাই ভাবছি আপনি নাকি অন্য কেউ। আরুর কথা শুনে আব্রাহাম বলে, আমি তো তোমার রুমে আসিনি, আমি তো আমার বউয়ের রুমে এসেছি। আব্রাহামের কথা শুনে আরু ভুরুকুচকে বলে, কে আপনার বউ? সে কখন থেকে বউ বউ করছে? আব্রাহাম বলে, বউকে বউ বলবো না তো কি বলবো? আর দাঁড়িয়ে আছো কেন? বসো, তুমি না অসুস্থ? এই অবস্থায় রেস্ট করো। বলেই আরুর হাত ধরে বিছানায় বসায়। আরু অবাক হয়ে আব্রাহামকে দেখছে। এ আব্রাহাম আর সে যে আব্রাহামকে চেনে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আব্রাহাম আরুর তাকানো দেখে বলে, আমাকে না দেখে শুয়ে থাকো, পানি আর তোমার নাস্তা নিয়ে আসি, নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকো। কথাটা বলে আর এক মুহূর্ত নষ্ট না করে আরুর জন্য নাস্তা বানাতে যায়। আরু অবাক হয়ে তাকে সবটা পর্যবেক্ষণ করে। আরু ঔষধ খেয়ে শুয়ে আছে। আব্রাহাম নিজের বিছানায় বসে অফিসের কিছু কাজ করছে। তখন হঠাৎ কেউ তার রুমে ঢুকে তার পাশে বসে পড়ল। নিজের পাশে তাকিয়ে দেখে রাইমা। আব্রাহাম বলে, কেমন আছিস রাইমা? আমি ভালো আছি, তুই? আমিও ভালো আছি। তা হঠাৎ তুই এখানে? কেন, আমি কি আসতে পারি না এখানে? আসতে পারিস তো, হঠাৎ আসলি তার জন্য বললাম। আমি আসছি একটা কাজে। কি কাজ? বাবা তোকে আর তোর ফ্যামিলিকে ডেকেছে। আব্রাহাম অবাক হয়ে বলে, কেন? সেটা আমার বাসায় গেলে বুঝতে পারবি। আরে সে তো বুঝতে পারবো, কিন্তু কেন ডেকেছে সেটা তো তুই জানিস। তাহলে বল। বাবা তোর আর আমার বিয়ের ডেট ঠিক করার জন্য ডেকেছে। রাইমার কথা শুনে আব্রাহাম অবাক হয়ে যায়। সে বলে, কি বলছিস কি এসব তুই? কি বলছি মানে? তোর আর আমার বিয়ে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি আর তুই শুধু বন্ধু, আর কিছু নয়। সেখানে বিয়ের প্রশ্ন আসে কোথা থেকে, বোঝা আমারে? কেন, বন্ধু কি আরেকটা বন্ধুকে বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তোর প্রতি আমার কোনো অনুভূতি নেই। তোকে আমার বিয়ে করতে হবে।
আমি আর তুই শুধু বন্ধু, আর কিছু নই। রাইমার মুখে অন্ধকার নেমে আসে। সে ভাবতেই পারেনি আব্রাহাম তাকে এইভাবে রিজেক্ট করবে। সে মাথা নিচু করে আব্রাহামের রুম থেকে বের হয়ে যায়। তার চোখে পানি টলটল করছে। আরু আর আসিফ দুজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দুজনেই একই ডিপার্টমেন্টে। আজ তাদের প্রথম দিন ভার্সিটিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আরও রেডি হচ্ছে। প্রথম দিন তাই আগেভাগে গিয়ে পুরো ভার্সিটিটা ঘুরে দেখার জন্য যাবে। সকাল সকাল আসিফকে ফোন দিয়ে তাকে ঘুম থেকে তুলল। আরুর ফোন পেয়ে আসিফ বিরক্ত হয়ে বলল, বাল, এত সকালে ঘুম থেকে কে উঠে? আর তুই মিঙ্গেল মানুষ, কোথায় দেরি করে উঠবি? তা না, এত সকালে উঠছিস কেন? ওই বান্দর, সকাল 7টা বাজে, এটা কত সকাল হ্যাঁ? আর আমি মিঙ্গের বলেছি দেরি করে ঘুম থেকে উঠতে হবে, এটা কোথায় লেখা আছে? আর তুই যে এত বকবক করিস, সেটা কি আব্রাহাম ভাই জানে? আমি বকবক করলে তো আব্রাহাম ভাইয়ের কি? হ্যাঁ, আব্রাহাম কে কি আমি ভয় পাই নাকি? কথাটা শেষ হতেই পুরুষালের শক্ত হাতে কেউ পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে বলে, তাই নাকি ম্যাডাম? আপনি আমাকে ভয় পান না? হঠাৎ করে আব্রাহামের এমন কাণ্ডে আরুর পুরো শরীরে শিহরণ খেলে গেল। গায়ের লোমগুলো কেমন লজ্জা পেয়ে খাড়া হয়ে গেল। ভালো লাগার অনুভূতিগুলো ভেতরে দোল খেয়ে গেল। পুরো শরীরটা কেমন অবশ হয়ে এলো। শরীরটা কেঁপে কেঁপে উঠতে দেখে আব্রাহাম আরুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি তো কিছুই করিনি এখনো, কেবল জড়িয়ে ধরতেই এই অবস্থা। তাহলে বাকিটা করলে তোমাকে খুঁজে পাওয়া যায় কি না সন্দেহ। আব্রাহামের লাগাম ছাড়া কথা শুনে আরুর শরীর কাঁপছে। নিজের প্রিয় মানুষটাকে এত কাছ থেকে অনুভব করে সে নিজেকে স্থির রাখতে পারছে না। আস্তে আস্তে সে নিজের শরীরটা আব্রাহামের ওপর ছেড়ে দেয়। আরুকে নিজের উপর ঢলে যেতে দেখে তড়িঘড়ি করে আরুকে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়। আরুকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, হাই খোদা, জড়িয়ে ধরেই যদি এ অবস্থা হয় তাহলে আর আমার জীবনে বাবা আর হওয়া হবে না। এই মেয়ের মুখে শুধু সাহস দেখাই, আর আসলে ভিতর ডিম একটা। সামান্য জড়িয়ে কি ধরলাম, তাতেই সেন্সলেস। নির্জন রজনী। ব্যস্ত শহরে যে যার মতন ব্যস্ত। কেউ কেউ ঘুমে বিভোর, আবার কেউ কেউ তার প্রিয় মানুষটার সাথে ব্যক্তিগত সময় পার করে। আব্রাহাম আর আরু পাশাপাশি বসে আছে ছাদে। দুজনের হাতে কফির মগ। কফিতে চুমুক দিয়ে আব্রাহাম বলে, আমাকে কি মাফ করা যায় না আরু? অবাক হয়ে বলে আরু, কিসের জন্য বাস করব? কিসের জন্য বাস চাইছেন বুঝলাম না। আমার সব কৃতকর্মের জন্য। আমি ভুল না, আমি পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি এই অনুশোচনা নিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না। প্লিজ আমাকে ক্ষমা করো। আরুর হাত ধরে আব্রাহাম কথাটা বলে। আরু অবাক হয়ে যায়। সে ভাবতে পারেনি আব্রাহাম তার কাছে ক্ষমা চাইবে। আরু বলে, আপনাকে আমি ক্ষমা করার কে? আমি তো এবারই আশ্রিতা, আর আপনি মালিক। মালিক হয়ে আশ্রিতার কাছে ক্ষমা চেয়ে লজ্জায় ফেলবেন না। এভাবে বলিও না প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি আমি এমন কিছু করব না যার জন্য তুমি কষ্ট পাও। আমাকে এবারের মতো ক্ষমা করো। আরু বলে, আচ্ছা, ক্ষমা করে দিলাম। অনেক কষ্ট দিয়েছি না তোমাকে? তার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তা মাথা পেতে নেব। আরু এবার আব্রাহামের দিকে ভালো করে তাকায়। মানুষটার মুখে অনুশোচনা স্পষ্ট ফুটে উঠেছে। আরু বলে, আপনাকে শাস্তি পেতে হবে না, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আব্রাহাম আরুর মুখ পানের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি আরু এত সহজে ক্ষমা করে দেবে। সে খুশি হয়ে আরুর সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা রিং বের করে বলে, আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবো। কথা দিলাম তুমি আমার কাছে আমার রানী হয়ে থাকবে। আমি তোমাকে যে সব অধিকার থেকে বঞ্চিত করেছি সেসব ফিরিয়ে দিয়ে সম্মানের সাথে তোমাকে আবার বিয়ে করে তোমার প্রাপ্য মর্যাদা দিতে চাই। তুমি কি আরেকবার এই অধমকে বিয়ে করবে? আরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। সে ভাবছে এটা সত্যি নাকি তার কল্পনা। না, এটা সত্যি। জানেন তো, মানুষ কোনো জিনিস সহজে পেয়ে গেলে সেটার কদর করে না, তাই আমার আপনাকে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। আরুর কথা শুনে আব্রাহামের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিন কষ্ট দিব না। আমাকে শেষ একটা সুযোগ দিয়ে দেখো। আরো অনেকক্ষণ ভেবে তারপর বলে, আপনাকে সেই সুযোগ দিলাম, এরপর আর
আমার বিশ্বাসের মর্যাদা না দেন তখন আর আমাকে হারিয়ে খুঁজবেন না তো, আর খুঁজলেও পাবেন না। আব্রাহাম আরুর অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে বলে, তো মিসেস আব্রাহাম রেডি হন আমাকে নতুন করে বিয়ে করার জন্য। আরু মুচকি হাসি দেয়। আরু আর আসিফ ভার্সিটিতে যখন পৌঁছে তখন 9টা বাজে। আরু তো অনেক খুশি আজ ভার্সিটিতে এসে। আসিফ আর আরু গল্প করতে করতে হাঁটছে আর চারপাশে মুগ্ধ হয়ে দেখছে। দুজন হাঁটতে হাঁটতে তাদের ক্লাসরুমে চলে আসে। আগেই তারা আরহামের থেকে তাদের ক্লাসরুম কোনটা জেনে গিয়েছে, তাই আর ক্লাসরুমে যেতে কোনো সমস্যা হয়নি। সবাই ক্লাসরুমে যে যার মতন ব্যস্ত। কেউ কেউ প্রিয় মানুষটার সাথে কথা বলতে ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সাথে। আরও আর আসিফ একটা বেঞ্চে বসে। হঠাৎ করে একটা ছেলে আর 2টা মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে। আসিফ বলে, আপনারা? 3 জনের মধ্যে একজন মেয়ে বলে, আমরাও ফার্স্ট ইয়ারে। তাহলে আমরা একই ইয়ারে পড়ি। ছেলেটা বলে, আমরা যেহেতু একই ইয়ারে পড়ি তাহলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে সমস্যা নেই তো? আসিফ আরুর দিকে তাকিয়ে বলে, না, সমস্যা নেই। ছেলেটা বলে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। তাহলে আজ থেকে তুই করে বলবো, ঠিক আছে? আমি রোহিত। রোহিতের সঙ্গে থাকা মেয়েগুলো বলে, আমি মিম আর ও হলো জুই। তাদের কথা শুনে আসিফ বলে, আমি আসিফ আর ও হলো আমার বেস্টু পচা আলু। আরুকে পচা আলু বলায় আরু আসিফের পিঠে একটা ঘুষি মেরে বলে, কুত্তা, তুই আমার পচা আলু বলিস, আর তুই যে এই বিলাই। পিঠে হাত বোলাতে বোলাতে আসিফ বলে, কি বললি পচা আলু? আমি বিলাই? অবশ্যই তুই বিলাই, কোনো সন্দেহ নেই। কি রে, তোদের কোনো সন্দেহ আছে? হুম। আরুর কথা শুনে রোহিত, মিম, জুই হাসতে হাসতে বলে, কি রে, তোরা কি সবসময় এমন করিস নাকি? আসিফ বলে, আরে না। এই বিলাইটা তো পড়াশোনা করেনি, তাই আমার নাম বলতে পারে না। সবাই হাসাহাসি করে তাদের দুজনের ঝগড়া খুনসুটি দেখে। তারা সবাই মিলে গল্প করছে। তাদের দেখে কেউ বলতে পারবে না তাদের আজকে প্রথম দেখা। আজ প্রথম দিন হওয়ায় আর ক্লাস হবে না, সবাই গল্প করতে ব্যস্ত। এমন সময় একজন সুদর্শন পুরুষ তাদের ক্লাসরুমে উপস্থিত হয়। সবাই তখন তাকে খেয়ালও করেনি। যুবক নজর এক মায়াবী মুখের দিকে, সেদিকে তাকে মৃদু হাসে, তারপর একটু জোরে বলে, সাইলেন্ট প্লিজ। তার একটা কথাতে সবার সামনে তাকে দেখে একজন ফর্মাল ড্রেস পরিহিত ব্যক্তি হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে এটা তাদের টিচার। যেহেতু তারা নতুন, তাই তারা দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে চিনতে পারেনি। সামনে থাকা ব্যক্তিটা মুখ গম্ভীর করে বলে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের ফিজিক্স টিচার। আজ যেহেতু আপনাদের ভার্সিটিতে প্রথম দিন, তাই আজ ক্লাস নিব না। আজ আমরা সবাই পরিচিত হই। আমি আব্রাহাম চৌধুরী। এবার একে একে নিজের পরিচয় দেন। সবাই একে একে পরিচয় দেয়। এবার আরুর পালা পরিচয় দেওয়ার। আরু উঠে দাঁড়িয়ে আব্রাহামের দিকে এক নজর তাকিয়ে তার পরিচয় দেয়। আব্রাহাম আর কিছু না বলে তাদের জানিয়ে দেন তাদের সপ্তাহে কয়দিন ক্লাস নেবে। বলা শেষ হতেই তিনি চলে যান। এদিকে আরু এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখেছিল। তার কেমন যেন লাগছিল আব্রাহামকে দেখে। সে জানে আব্রাহাম এই ভার্সিটিতে জব করে, সে তাদের ক্লাস নেবে, তাই আব্রাহামকে দেখে অবাক হয়নি। কিন্তু আজ সকালের ঘটনা মনে পড়ায় কেমন যেন লজ্জা লাগছিল। তাই তো এক নজর তার দিকে তাকায়নি আব্রাহামের দিকে। আব্রাহাম ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর ক্লাসের মেয়েগুলো সব বলাবলি করছে, ইস, সেটটা কি সুন্দর। আরেকজন বলে, আমি তো ঝাড়কে দেখে ফিদা হয়ে গেছি। আরেকজন বলে, ইস, এমন সুদর্শন পুরুষ যদি আমার হতো। সবাই নিজের মতামত প্রকাশ করছে। আর এদের কথা শুনে আরো রাগ উঠছে। তখন জুই বলে, আমি তো স্যারকে দেখে ক্রাশ খাইছি। মিম বলে, আরে কয়জনকে দেখে ক্রাশ খাবি বল তো তুই? কি করব বল, এমন সুদর্শন পুরুষ চোখের সামনে থাকলে ক্রাশ খাবো না? আসিফ জুই আর মিমের উদ্দেশ্যে বলে, বোন, তোকে ক্রাশ খাইয়া কোনো লাভ নেই। ওই সার বিবাহিত। অবাক হয়ে বলে জুই, কি বলি? স্যার বিবাহিত? বিবাহিত। তুই কি করে জানিস ওই স্যার বিবাহিত? আরে আমি জানবো না তো কে জানবে? ওইটা আমার পচা আলুর জামাই। আসিফের কথা শুনে রোহিত, মিম তিনজনই অবাক হয়ে আরুর দিকে তাকিয়ে থাকে। রোহিত বলে, আরু, তুই বিবাহিত? আরুর খুব অস্বস্তি বোধ হচ্ছে এভাবে ওদের তাকানো দেখে। সে বলে, রোহিত বলে, আমি ভাবতেই পারিনি আরু বিবাহিত। জুই বলে, হাই কপাল, ক্রাশ আমার দুলা ভাই। মিম বলে,
আহা, তাহলে তো ভালোই হয়। আমরা যেহেতু আরো ফ্রেন্ড, তাহলে স্যারের শালক শালিকা, আমাদের তো তিনি একটু পরেই ছাড় দিতেই পারেন। শুনেছি এই স্যারটা খুব রাগী। তোর আশায় এক বালতি সমবেদনা জানাই, কারণ এই স্যারের কাছে ভার্সিটিতে কোনো ছাড় নেই, বুঝলি? আরে আমার জামাই বাড়িতে হবে আর ভার্সিটিতেই স্যার, তাই এখানে বউয়ের ফ্রেন্ড সে চিনবে না, আর বউয়ের ফ্রেন্ড কেন বউকেও চিনবে না, ভার্সিটিতে সবাই তার স্টুডেন্ট। এদের কথার মাঝে আরুর ফোন বেজে ওঠে। সবাই কথা বলা বন্ধ করে আরুর দিকে তাকায়। আরু ফোন হাতে নিয়ে দেখে আব্রাহাম ফোন দিয়েছে। আরও এদের সামনে আব্রাহামের ফোন ধরতে একটু অস্বস্তি বোধ করছে। আসিফ বলে, কিরে ফোন ধরিস না কেন? আরু বলে, ধরছি। বলে কল রিসিভ করে কানে ধরতেই ওই পাশ থেকে বলে, কি ব্যাপার, কল রিসিভ করতে এত সময় লাগে? কই কত সময় লাগলো? গল্প কি শেষ হয়েছে নাকি আরো গল্প করবা? বাসায় যাবে না? যাব। 10 মিনিট পর ভার্সিটির গেটের সামনে দাঁড়াবে, আমি আসছি, তারপর একসাথে বাসায় যাব। ওকে। রাখি। বলেই আব্রাহাম কল কেটে দেয়। সবাই আরুর দিকে তাকিয়ে আছে। আরু বলে, কি ব্যাপার, তোরা সবাই আমার দিকে তাকিয়েছিস কেন? সবাই বলে। দোলাভাই কল দিয়েছিল বলেই হাসতে থাকে। বলেই সবাই হাসতে থাকে। আরও কিছু না বলে সেও মুচকি হাসে। ভার্সিটি থেকে আরু আর আব্রাহাম একসাথে বাসায় আসে। এখন বাজে 3:45। সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে আছে। আরু আর আব্রাহাম দুজন নিজ নিজ রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে খেতে আসে। খাওয়ার টেবিলে পাশাপাশি বসে দুজনই খাচ্ছে। খাওয়া শেষে আরু প্লেটগুলো ধুতে রেখে দেয়। নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পর তার অনুভব হয় তার পাশে কারো অস্তিত্ব। পাশে ঘুরে দেখে আব্রাহাম শুয়ে আছে। আরু বলল, কি ব্যাপার, আপনি এখানে? আমি তো। আপনি আমার রুমে কেন? আপনার রুম রেখে? ওই রুমে বউ ছাড়া থাকতে ভালো লাগে না, তাই বউয়ের রুমে আসলাম। আরু ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে। আব্রাহাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরুর দিকে। সে ভাবে কিছুদিন আগেও যাকে দেখলে বিরক্ত লাগতো, এখন তাকে না দেখলে ভালো লাগে না। আব্রাহাম ভাবে এটাই হয়তো হালাল সম্পর্কের জন্য হচ্ছে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সবসময় উত্তম জিনিস রাখে। তিনি যা করেন সবার মঙ্গলের জন্যই করেন। আস্থা ভালো করে সে বুঝতে পারছে। সে আরুর কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই বউ, ঘুমিয়ে গেছো বউ? আব্রাহামের এমন কথা শুনে সারা শরীরে শিহরণ বয়ে গেল। আরও চোখ বন্ধ করে বলে, না, ঘুমাইনি। আমার না বউ, আমার না তোমাকে। কি আমাকে? বলবো। বলেন, এমন ঢং করছেন কেন? তাহলে বলছি। বলেন। বিরক্ত হয়ে বলল আরু। তোমাকে দেখলে আমার শুধু আদর করতে মন চায়। নেশা লাগানো কণ্ঠে আরুর কানের কাছে মুখ এনে বলে, আর আস্তে করে কানের লতিতে হালকা কামড় দিল। অদ্ভুত অনুভূতিতে আরুর পুরোটা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। আরুর নিঃশ্বাস আটকে আসছে। সে চোখ বুজে বিছানার চাদর খামচে ধরে রাখে। আরহাম নেশালো চোখে এখনো আরুকে দেখছে। আরু কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আব্রাহাম আরুর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে বুঝতে পারে আরু লজ্জা পাচ্ছে। সে আরুকে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আরুর কপালে চুমু খেয়ে বলে, তোমার অনুমতি ছাড়া তোমার সাথে ফিজিক্যাল করব না, কিন্তু জড়িয়ে ধরে চুমু খাওয়া এসবে কিন্তু তোমার অনুমতি নিব না। আরু আব্রাহামের কথা শুনে আরো লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মুখ গুজে থাকে। আব্রাহাম বলে, এখন তো ঠিকই আমার কাছে আছো, আর সকালে একটু জড়িয়ে ধরতেই ফিট খেয়ে পড়ে গেছো। আরু সকালের কথা মনে পড়তেই আরো লজ্জা পায়। অতি উত্তেজিত হয়ে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। আর বজ্জাত আব্রাহাম এখন এইটা নিয়ে লজ্জা দিচ্ছে। আরু আব্রাহামের বুকে হালকা করে কামড় দেয়। আচমকা কামড় দেওয়ায় আব্রাহাম চমকে ওঠে। আরু মিটমিট করে হাসছিল। আব্রাহাম বলে, আমাকে সিরিয়াস করছো, কিন্তু আমি সিরিয়াস হয়ে সামলে তোমার কষ্ট হবে কিন্তু। তখন কোনো বারণ শুনবো না বলেই আরুকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিয়ে তার ওপরে নিজের ভর ছেড়ে দেয়। আরও আব্রাহামের নিঃশ্বাসের ঘন ঘন শব্দ আসছে। হঠাৎ দেয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে ওঠে। ঘরের পূর্ব দিকে শৌখিন ওয়াল ঘড়িটার দিকে আবছা আলোয় তাকিয়ে দেখে রাত 1টা বাজে। দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে আসছে। একে অপরের নিঃশ্বাসের শব্দে তাদের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। আব্রাহাম আরুর দিকে ঝুঁকে তার চুলের গন্ধ নেয়। এতে যেন আব্রাহামের নিঃশ্বাস আটকে আসছে। অন্য পাশে কাত হয়ে শুয়ে আছে আরু। আবছা আলোয় তার মায়াবী মুখের দিকে তাকিয়ে আব্রাহামের কিছু একটা ভাবতেই শরীর উত্তপ্ত হয়ে এলো।
শরীর এলোমেলো হয়ে গেল যেন। অনুভূতিরা আনন্দের জোয়ারে ভাসতে লাগলো। বহু প্রতীক্ষায় কিছু চাওয়া পাওয়া শরীর মন মস্তিষ্ক জেগে বসেছে। মরুভূমির ন্যায় খা খা করছে হৃদয়। উত্তাপে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে শরীর সহ অন্তর। মাথাসহ পুরো শিরা উপশিরা দপদপ করছে। তার কেমন হাঁসফাঁস লাগছে, অশান্ত অস্থির। বড় একটা নিঃশ্বাস টেনে আরুর গ্রীবার কাছে মুখ নিয়ে ঘ্রাণ নিল। নিজের বলিষ্ঠ হাতে আরুর কোমরে স্লাইড করতে থাকে। আরুর কানের কাছে মুখ নিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে কানে হালকা করে একটা ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি জান। আরুর পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঝটকা দিয়ে উঠল শরীর। শিরা উপশিরার নিউরনে নিউরনে কথাটা বাড়ি দিল। শরীরের লোমগুলো তরতাজা হয়ে উঠল। উত্তেজনায় কাঁপতে লাগলো। তড়াক করে উঠে বসে পড়ে। হলুদাভা বইয়ের দিকে তাকালো আব্রাহাম। আরুর কাঁপাকাঁপির জন্য হাঁপড়ের মতন বুকটা ওঠানামা করছে। সেদিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে আব্রাহামের আরও উন্মাদনা বাড়ল। আব্রাহাম আরুর কোমর টেনে তার কাছে নিয়ে নিজের কোলে বসায়। অন্তর তাদের উত্তপ্ত মরুভূমি। দুজন দুজনের দিকে তাকালো আবছা আলোয়। শীতল পরিবেশ, কিন্তু তাদের ভেতরে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলে পুড়ে ধোঁয়া উঠছে। পাজরে থাকা হৃৎপিণ্ড বাড়ি দিচ্ছে ধড়াস ধড়াস করে। দুজন বোধহয় শুনতে পাচ্ছে সে শব্দ। উত্তপ্ত নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। এতে পুড়িয়ে দিচ্ছে একে অপরকে। আব্রাহামের অস্থির মন আরও অস্থির হলো। বহু অপেক্ষাকৃত বাসনা পূরণের জন্য অন্তর কায়ায় কায়ায় আন্দোলন শুরু করলো। লোমকূপ জানান দিল, প্রয়োজন তোর এর সামনে থাকা মেয়েটাকে, খুব প্রয়োজন। সে তোর একান্ত ব্যক্তিগত, সে শুধু তোর। এই মেয়েটাকে আপন করে নিজের করে নে। আর অপেক্ষা কিসের? সে মন মিলেছে, ভালোবাসায় মিলেছে। এখন শরীর তো চাইবেই কাঙ্ক্ষিত জিনিস, যা আদিমকাল থেকে হয়ে আসছে। শুকনো মরুভূমির ন্যায় হৃদয়ে এক পশলা বৃষ্টি নামতে চাইছে মন। আব্রাহাম ঠোঁট চেপে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আব্রাহামের নেজের দানবের ন্যায় শরীরে পুড়তে থাকা একটা অঙ্গ অর্থাৎ হাত আরুর কপালে গলিয়ে দিল। আরু আবারও কেঁপে উঠল স্বামীর ছোঁয়াতে। সায় দিতে চাইল শরীর মন দুইটাই। জড়িয়ে এলো অন্তর। আব্রাহাম ফিসফিস করে আরুর কানের কাছে মুখ নিয়ে বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি কি তোমাকে ভালোবাসতে পারি? কথাটা বলে আরুকে কিছু বলতে না দিয়ে আবার অধর চুম্বন করল। আরও কিছু বলল না। আব্রাহামের আদর মেশানো ভালোবাসা সামলাতে লাগলো। চুম্বন অবস্থায় আব্রাহামের শার্ট খুলতে ব্যস্ত হলো। একের পর এক বোতাম খুলে দিল। আব্রাহাম আরুর কাজটা সহজ করে দিল এক টানে শার্টটা খুলে ফেলে। আব্রাহাম আরুর ঠোঁট ছেড়ে মুখ নামিয়ে আরুর উন্মুক্ত কাঁধের ওপর নাক ঘষতে লাগলো। আরও আব্রাহামের সারা বুকে ছোট ছোট চুমু দিল। আব্রাহাম আরও নরম তুলতুলে শরীরটা দুহাতের আজলায় নিয়ে নিল। ডুবিয়ে দিল আরোর বক্ষ ভাজিকায় মুখ। সেখানে সহ গ্রীবাদেশে ছোট ছোট আদর দিল। আরও সাপের ন্যায় মশলামশলি করতে লাগলো। আব্রাহাম বুঝল সে আরোকে নিয়ন্ত্রণে নিতে আরোর ওপর নিজের ভর ছেড়ে দিল। পিষিয়ে ফেলতে চাইল আরও নরম তুলতুলে শরীরটা তার শক্তপোক্ত বুকের নিচে। আরও তার হাতের নখ আব্রাহামের পিঠে বসিয়ে দিল। এতে যেন আব্রাহামের উত্তেজনা আরো বৃদ্ধি পেল। আব্রাহাম আরোর গ্রীবাদেশে ছোট ছোট আদর দিল। তারপর একটা কামড় বসিয়ে দিল অনেকটা জোরে। আরও ব্যথায় গঙ্গিয়ে উঠল। ব্যথা সহ্য করতে আব্রাহামের পিঠে আরো জোরে নখ বসালো। সেদিকে হুঁশ নেই আব্রাহামের। সে ব্যস্ত তার কাজে। এই অন্ধকার চার দেয়ালের মধ্যে তাদের সুখগুলো বন্দী হয়ে আছে। নির্জন রজনী, তবে দুজনের নিঃশ্বাস শব্দে মুখরিত হয়ে আছে। দুজন ভালোবাসার সাগরে ভাসছে। মাঝরাতে আরও আব্রাহামের বুকের মাঝে লেপ্টে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আব্রাহাম শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই জান, আমি খুব সরি। আমি আসলে নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। খুব বেশি ব্যথা করছে। ওঠো, আমি পেইন কিলার দিচ্ছি, খেয়ে নাও। আরও নাক টানতে টানতে বলে, আমি ওষুধ খাবো না। আব্রাহাম আরোর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, কেন জান? ব্যথা করছে তো ওষুধ খাও, দেখবে তাড়াতাড়ি ব্যথা কমে যাবে। আরও আস্তে আস্তে বলে, আমার বাবু চাই। মাথা ঠিক আছে তো? ঠিক আছে। আমি তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে তোমার। কই?
মাথা খারাপ না হলে কি এখন বাবু চাও? আরও আব্রাহামের গালে চুমু দিতে লাগলো অগণিত। আব্রাহাম বলে, কি ভেবেছ আমাকে আদর করলে আমি রাজি হয়ে যাব বাবু নেওয়ার জন্য? তাহলে কি করলে বাবু দিতে দিবেন? আব্রাহাম আরুর কপালে গভীর একটা চুমু খেয়ে বলে, শোনো, তুমি অনেক ছোট, বুঝছো? এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়। তুমি এমন পড়াশোনায় মনোযোগ দাও, বাবু পরেও নেওয়া যাবে। আরও চোখ পিটপিট করে বলে, কি আমি ছোট? তাহলে বিয়ে করলেন কেন? হ্যাঁ, আর বাসর করলেন কেন? আরুর বোকা বোকা প্রশ্ন শুনে আব্রাহাম হতবাক। সে বলে, কি হয়েছে, পাগলামো কথা বলছো কেন? কি আমি পাগলামো কথা বলছি? তুমি বলতে পারলে। বলেই ন্যাকা কান্না জুড়ে দেয়। আব্রাহাম পড়ে বিপাকে। এই মেয়েকে দেখলে কেউ বলবে এই ভার্সিটি পড়ুয়া মেয়ে, সে কিনা এমন বাচ্চাদের মতন কান্না করে। সে বলে, ওকে বাবু নিও তুমি। আব্রাহামের বলতে দেরি, কিন্তু আরুর কান্না থামানোর নাম নেই। সে খুশি হয়ে বলে, সত্যি? আব্রাহাম মুচকি হেসে বলে, আল্লাহ তাআলা চাইলেই আমাদেরও বাবু হবে। আরু খুশি হয়ে আব্রাহামকে জড়িয়ে ধরে ঠোঁটো ঠোঁট চেপে ধরে। আব্রাহাম ও আরও ডাকে সাড়া দেয়। সকালে ঘুম ভাঙার পর আরুকে পাশে না পেয়ে আব্রাহাম এর কপালে ভাঁজ পড়ে। সে ভাবছে এত সকালে আরু কই গেল। উঠে বসে চারিদিকে চোখ বুলিয়ে দেখে আরু আছে কিনা। দেখে আরুকে না পেয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আরু বিছানায় বসে পা দুলাচ্ছে। আব্রাহাম টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে আরুর পাশে বসে আরুকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলে, কি ব্যাপার, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গেছিলে? আপনার জন্য কফি করতে। আব্রাহাম আরুর গালে একটা ঠোঁট ছুঁয়ে বলে, আমি ওঠার আগে আর উঠবা না, ওকে? কেন? আমি আগে সকালে তোমার মুখ দেখে তারপর উঠতে চাই। আব্রাহামের গলা জড়িয়ে ধরে বলে, তাই নাকি? হুম আচ্ছা, কাল থেকে আর উঠবো না। হুম বলেই আরুর কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। আরু বলে, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আব্রাহাম আরুর কথা শুনে ভুরু কুঁচকে বলে, কি ব্যাপার, একবার তুমি একবার আপনি, তুমি আমাকে তুমি করে বলবা, ওকে? এই আপনিটা কেমন পরপর লাগছে। আরু মুচকি হেসে বলে। আচ্ছা। আব্রাহাম কফিটা খেয়ে আরুর সাথে নিচে নামে। আরু আর আব্রাহামকে নিচে নামতে দেখে আসিফ বলে, কি দুলাভাই, ঘুম হলো? হুম হুম, তোমার। আমাদের মতো সিঙ্গেলদের আর আপনাদের মতো কি আর ভালো ঘুম হয়? আসিফের কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, তাই নাকি? তুমি সিঙ্গেল, তাহলে নেহাকে? আব্রাহামের কথা শুনে আসিফের মুখটা থেকে চা বেরিয়ে আসে। কেবল সে মুখে চা নিয়েছি এমন সময় আব্রাহাম কথাটা বলে। আসিফ বলে, আপনি কি করে নেহার কথা জানলেন? আমি সব কিছু জানি। এত কথা বাদ দিয়ে খেতে বসো। সবাই একে একে খেতে বসে। আব্রাহাম আর আরু সামনাসামনি বসেছে। খাওয়ার ফাঁকে ফাঁকে আরুকে আর চোখে দেখছে। আরু আব্রাহামের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। 2 মাস পর সকাল থেকে গা কেমন গুলিয়ে আসছে, মাথা ঘুরছে। কোনোরকম ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মনে হচ্ছে চারপাশে সব ঘুরছে। আব্রাহাম রুমে এসে দেখে আরু বিছানায় শুয়ে আছে। সে আরুর পাশে বসে বলে, কি হলো, ভার্সিটি যাবে না? রেডি হয়ে শুয়ে আছো কেন? আজ যাব না, আমার শরীর খারাপ করছে। বেশি শরীর খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাবে? না বলার সাথে সাথে আব্রাহামের গা বমিতে ভাসিয়ে দেয় আরু। আরুর এই অবস্থা দেখে আব্রাহাম একবার আরুর দিকে তাকালো আর একবার নিজের শরীরের দিকে তাকিয়ে আছে। সে ভার্সিটির জন্য তৈরি হয়ে আরুকে ডাকতে এসেছিল। তারা একসাথে যাওয়া আসা করে, কিন্তু আরু যে এমন করে বসবে সে ক্ষণাক্ষরেও টের পায়নি। সে অসহায় মুখ করে আরুর দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না হঠাৎ করে এমন বমি করার কারণ। সে আরুকে ধরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে বের হয়। আরু বিছানায় অসহায়ের মতন মুখ করে শুয়ে আছে। আব্রাহামকে দেখা মাত্র বলে, আমি খুব খুব সরি, আমি এমনটা করতে চাইনি, কিন্তু হঠাৎ করে এমন হয়ে যাবে ভাবিনি। মলিন গলায় কথাগুলো বলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরুর কথা শুনে কিছু না বলে চুপচাপ ফোন হাতে নিয়ে অফিসে ফোন দিয়ে জানিয়ে দেন সে আজ আসতে পারবেন না। আরু মনে মনে খুব কষ্ট পেল আব্রাহামের এমন ইগনোর করায়। আরু চুপচাপ শুয়ে আছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আব্রাহাম কথা বলা শেষ করে আরুর দিকে তাকাতেই আরুর চোখে পানি দেখে আরুকে উঠিয়ে বসিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কি ব্যাপার, কান্না করছো কেন? বেশি কষ্ট হচ্ছে কি? আরও কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বলে,
না। তাহলে কান্না করছো কেন? কই, আমি কান্না করিনি। আমি তো দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। আপনি আজ ছুটি নিলেন কেন? তোমাকে ভাবতে হবে না কেন ছুটি নিয়েছি। তুমি রেডি হয়ে আসো। আরু অভিমান করে বিছানায় বসে থাকে। আব্রাহাম বলে, কি হলো, কি বললাম তোমায়? যাও রেডি হও। আরু কিছু না বলে চুপচাপ বসে আছে দেখে আব্রাহাম বলে, কি হয়েছে, কথা বলো না কেন? আমি কোথাও যাব না। আব্রাহাম ভুরুকুচকে বলে, কেন? আমার ভালো লাগছে না। ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো। বাড়িতে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না, তাই চলো। রেডি কি একা হতে পারবে নাকি আমি রেডি করে দিব? না, আমি পারবো। তাহলে রেডি হও। আরু বলে। আব্রাহাম বলে। আব্রাহামের কথা মতো আরু রেডি হয়ে আব্রাহামের সঙ্গে ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তারের কাছে আরও তার সমস্যার কথা বলতেই ডাক্তার কিছু টেস্ট দেন। সেগুলো রিপোর্ট দেখে আরুকে ডাক্তার আফরোজা বেগম বলে, কবে তোমার পিরিয়ড হয়েছে? 27 জুন। এখন তো 23 আগস্ট। এই 2 মাস যে পিরিয়ড হয়নি তুমি খেয়াল করনি? আসলে আমার পিরিয়ড ঠিক মতো হয় না, তাই এ ব্যাপারে তেমন গুরুত্ব দেইনি। তুমি প্রেগনেন্ট 7 সপ্তাহের। আব্রাহাম কথাটা শুনে চমকে উঠে সে বলে, সত্যি? আব্রাহামের খুব খুশি লাগছে। সে ভাবতে পারেনি সে বাবা হবে। ছোট্ট একটা জান তাকে আধো গলায় বাবা বলে ডাকবে। তার বুকের মাঝেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। খুশিতে তার চোখ ছলছল করছে। সে আরুর দিকে তাকিয়ে আছে। সত্যি রিপোর্টে আরুর গর্ভে 7 সপ্তাহের একটা ভ্রূণ দেখা যাচ্ছে। আরও তো খুশিতে আত্মহারা। সে মা হতে চলেছে। তার পেটে একটা ছোট্ট জান আছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে দেখে সে পেটে হাত দিয়ে কান্না করছে। আফরোজা বেগম বলে, শোনো আরু আর আব্রাহাম, আরুর শরীর খুব দুর্বল, তাই তার খাওয়ার দিকে খেয়াল রাখবে আর প্রতি মাসে চেক আপ করাবে, তাহলে হবে। আর এই সময় দুজনেই সাবধানে থাকবে। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছো। বাড়িতে সবাই যখন জানে আরুর বাবু হবে তখন আব্রাহামের মা বাবা খুশি হন খুব। রাইমা তো শ্বশুরবাড়ি থেকে বিকেলে চলে এসেছে এখানে। সবাই আরুর খুব যত্ন করছে। আরু এসব দেখে বলে, এত সুখ কি আমার কপালে সইবে? দেখতে দেখতে কেটে যায় 8 মাস। আরু এখন আগের মতন চিকুন নাই। সে এখন ফুলে ফুটবল হয়ে গেছে। 9.5 মাসের উঁচু পেট নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখতে থাকে। আগের থেকে তার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। গোলগাল মুখে লেগে আছে মুচকি হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত বুলাতে বুলাতে বলে, এই পিচ্চি কবে মায়ের কোলে আসবি বলতো? তোর জন্য কত অপেক্ষা করছি আমি। আব্রাহাম আরুর পেছনে দাঁড়িয়ে আরুকে জড়িয়ে ধরে বলে, আমার রাজকন্যা খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের কাছে। আমার তর সইছে না ওকে দেখার জন্য। এতগুলো মাস অপেক্ষা করছো, আর কয়টা দিন অপেক্ষা করো। হুম। ভোর রাতে আরুর ঘুম ভেঙে যায়। পেটে কেমন অসহ্য যন্ত্রণা করছে। সে উঠে বসে আব্রাহামকে ডাকে। আব্রাহাম আরুর ডাকে ধড়ফড় করে উঠে বসে বলে, কি হলো জান? আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। আব্রাহাম আরুকে বসিয়ে রেখে ডাক্তার আফরোজাকে ফোন দিয়ে জানিয়ে দেন। তিনি তাদের হসপিটালে আসতে বলেন। আব্রাহাম আরুকে বসিয়ে রেখে তার মাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, আরুর ব্যথা উঠেছে, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তারাও আর দেরি না করে সব গোছগাছ করে আরুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। হসপিটালে পৌঁছে আরুকে অপারেশন থিয়েটারে নিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়। আরুর শরীর বেশি দুর্বল হওয়ায় ডেলিভারির পরই সেন্সলেস হয়ে যায়। এদিকে আব্রাহাম বাইরে অস্থির পায়ে পায়চারি করছে। টেনশনে তার জান যায় যায় অবস্থা। ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে আব্রাহামের জানে পানি এলো। আর একটু হলেই তার পরাণ পাখি উড়াল দিত। নার্সের হাতে তোয়ালে মোড়া ছোট্ট নরম তুলতুলে দেহটাকে দেখে বুকের মাঝে প্রশান্তির বন্যা বয়ে গেল। টলতে টলতে নার্সের হাত থেকে বাচ্চাটা কোলে নিতেই তার বুকের মাঝে এই অস্থিরতা কমে গেল। বাচ্চাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, আমার রাজকন্যা, তোমাকে স্বাগতম। বাবার বুকে গিয়ে বাচ্চাটা শান্ত হয়ে গেল। এতক্ষণ গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করছিল। যেই বাবার বুকে গেল বুঝতে পারল তার এই পৃথিবীতে শান্তি নিরাপদের জায়গা হলো তার বাবার বুকে। আব্রাহামের মায়ের তো বাচ্চাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। সে আব্রাহামের কাছে গিয়ে বলে, কি আব্বাজান, আপনি শুধু আপনার রাজকন্যাকে দেখবেন? আমাদেরও দেখার সুযোগ করে দিন। আব্রাহাম মুচকি হেসে বলে, আমি তো আমার রাজকন্যাকে বুকের ভেতর লুকিয়ে রাখবো যাতে কেউ তাকে দেখতে না পারে। আসিফ হাসতে হাসতে বলে, আমরা কিন্তু দেখে নিয়েছি ভাইয়া।
আসিফের কথা শুনে আব্রাহামের মা ও বাবাও হাসতে লাগলো। তারাও বলে, হুম, আমরাও দেখে ফেলেছি। এখন বাবুকে আমাদের কাছে দাও। কথাটা বলেই তিনি হাত বাড়িয়ে আব্রাহামের কোলে থেকে বাবুকে কোলে নেয়। বাচ্চা তো আধো আধো খোলা চোখে চারিদিকে তাকিয়ে দেখছে। বাচ্চাটাকে নিয়ে বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়ে। আব্রাহামের মন ছটফট করছে আরুর সাথে দেখা করার জন্য, কিন্তু আরুকে কেবিনে না দেওয়া পর্যন্ত আরুকে সে দেখতে পারবে না। একদিকে তার রাজকন্যার জন্য খুশি অনুভব করে, আবার আরেকদিকে আরুর কথা ভেবে তার মুখটা শুকিয়ে গেছে। আরুকে কাছে পেলে শক্ত করে জড়িয়ে ধরে রাখবে, যাতে তার বুকটা শান্ত হয়। করিডোরের সামনে হাঁটাহাঁটি করছে আর এগুলো ভাবছে। আরুর জ্ঞান ফিরে আসতেই আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে আব্রাহাম বাবুকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে আর কি যেন বলছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে দেখে আরুর জ্ঞান ফিরেছে। সে আরুর পাশে বসে বলে, দেখো তো, অনেকক্ষণ ধরে কান্না করছে। ওর মনে হয় খিদে পেয়েছে। তুমি ওকে খাওয়াও। আরু আব্রাহামের কোল থেকে বাবুকে নিয়ে বাবুকে আদর করতে ব্যস্ত। বাবু পিটপিট করে তার মা বাবাকে দেখতে থাকে। আরু বাবুকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবুর নাম কি রাখবো? আব্রাহাম বলে, আমাদের নামের সাথে মিলিয়ে আরহা নাম রাখলে কেমন হবে? ভালো হবে। তাহলে আরহা নামটা কি রাখবো? বিকেলের দিকে আরুকে আর তার বাচ্চাকে নিয়ে বাসায় আসছে সবাই। সবাই একে একে বাবুকে দেখতে আসছে। আব্রাহামের মা বাচ্চাটাকে নিয়ে নিচে আছে। আব্রাহাম আরুকে রুমে এনে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে। আরু বিছানায় শুয়ে আছে। আব্রাহাম আলমারি থেকে ছোট বাচ্চার জামা কাপড় সব বের করে বিছানায় রাখে। বিছানায় বাবুকে শোয়ানোর জন্য খাতা বালিশ দিয়ে বিছানা তৈরি করে। আব্রাহামের কাণ্ড দেখে আরু বলে, বাহ, আরহার বাবা তো খুব কাজের। আব্রাহাম হাত থেকে মশারিটা পাশে রেখে বলে, কেন, আমি কি কাজের না? কাজের বলেই তো বলছি, তাই না? আমার আম্মাজানের জন্য আমি সব করতে পারি সেখানে। সামান্য বিছানা করা কোনো ব্যাপারই না। ভালো হবে তাহলে আবার। ভালো। এখন থেকে পড়াশোনার দিকে নজর দাও। 3 মাস পরে এক্সাম। এতদিন বাবুর জন্য অনেক ফাঁকিবাজি করছে, এখন থেকে তা আর চলবে না। আব্রাহামের কথা শুনে আরো মুচকি হাসে, কারণ সে জানে আব্রাহাম এই কথাই বলবে। যখন আরহা পেটে তখন আব্রাহাম বলে, পড়াশোনা ছাড়া যাবে না। বাবু হলেই যেন পড়াশোনা আবার শুরু হবে। রাতে আব্রাহাম আরও তাদের মেয়ে আরহা শুয়ে আছে। আব্রাহাম বলে, আরু, আমি আজ খুব খুশি। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছ। আরও শুধু মুচকি হাসে। তখনই আরহা কেঁদে ওঠে। আরও আরহাকে ফিডিং করাচ্ছে আর আব্রাহাম তাদের দুজনকে দেখছে। দুজনই আরহার কপালে চুমু দিয়ে বলে, আমাদের রাজকন্যা। সমাপ্ত।